গুটি গুটি পায়ে 1 2 3 করে নেক্সাস লেডিস ক্লাব শত থেকে সহস্র দিনে আজকে পদার্পণ করেছে। তাই আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। একদমই শুরুর দিন থেকে দেখা যায় ছোট্ট একটা পরিবার নিয়ে নেক্সাসের লেডিস ক্লাবের যাত্রা শুরু, এবং সেখানে নারীদেরকে নিয়ে ভিন্নধর্মী আড্ডার যে জায়গাটা সেটা আপনারা বরাবরই ভালোবেসেছেন, সমাদৃত করেছেন, এবং আপনারা 1-2 জন থেকে প্রত্যেকেই প্রতিদিন তাদের পরিচিত নারীদেরকে সংযুক্ত করে আস্তে আস্তে আমাদের এই কমিউনিটিটাকে বিশাল বড় করে তুলেছেন। নেক্সাস লেডিস ক্লাবের যে গ্রুপটা, সেখানে এখন 40,000-এরও বেশি নারীরা যুক্ত আছে, এবং দেশ বিদেশ থেকে নানান জায়গা থেকে বহুল পেশার নানান রকম ট্যালেন্টেড নারীরা আমাদের সাথে সব সময় যুক্ত থাকেন। এটা আমাদের ভীষণ ভালো লাগার একটা ব্যাপার, এবং আমি ভীষণ উচ্ছ্বসিত, বেশ খুশি আজকে। এবং আজকে সেই উপলক্ষে এই যে আমাদের 1000তম দিনে আজকের নেক্সাস লেডিস ক্লাবের এই 1000তম পর্ব, সেই দিনে খুব বিশেষ অতিথিদেরকেই, অতিথি না আমাদের বন্ধু হিসেবে ডেকেছি অতিথি জায়গায় বসার জন্য। এবং সেখানে শুরুতেই আমাদের সবার ভীষণ প্রিয় দুজন মানুষকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে উপস্থিত আছেন ফারজানা করিম, তিনি একজন কবি এবং সংবাদ উপস্থাপক। আপুকে স্বাগত জানাচ্ছি। তার পাশে আছেন রাজিয়া সুলতানা মিশি, তিনিও একজন সঙ্গীত শিল্পী, এবং স্বাগত আপনাকে। দুজনকেই জিজ্ঞেস করি, ফারজানা করিম আপু, নেক্সাসে আজকে প্রথমবার কি আড্ডা দিচ্ছেন? না না, নেক্সাস আমার পরিবারের মতো হয়ে গেছে। এখানে অনেকগুলো অনুষ্ঠানেই আমি পার্টিসিপেট করেছি, আর সবার আগে করেছি লেডিস ক্লাবে। আর আজকে খুব অবাক লাগছে যখন আমাকে ফোন করে জানানো হলো সেদিন যে নেক্সাসের লেডিস ক্লাব অনুষ্ঠানটির 1000তম পর্ব হচ্ছে। মানে 1000তম পর্ব করে ফেলা কিন্তু অনেক, মানে নট এ ম্যাটার অফ জোক। তো কংগ্রেচুলেশনস জানাচ্ছি এই পুরো টিমকে। এবং এই বড় জার্নিতে আপনি আমাদের সাথে ছিলেন, নিজেও একজন ডেডিকেটেড টিভি প্রেজেন্টার, অন্য একটা টেলিভিশনের সাথে সংযুক্ত থাকার পরও আরেকটা টিভি চ্যানেলকে এতখানি ভালোবাসা দেখানো, এটা বেশ একটা বড় মনের জায়গা থেকে আপনি করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। এবং রাজিয়া সুলতানা মিশি আপুর কাছে এসে জানতে চাই, আপু নেক্সাসে এসে কেমন লাগে? বরাবর ভীষণ ভালো লাগছে, আর আমি আসলে খুব বেশি আনন্দিত যে 1000 পর্ব, এরকম বিশেষ একটি পর্বে আমি আসতে পেরেছি এখানে। আর নেক্সাসের এই লেডিস ক্লাবের প্রোগ্রামগুলো আমি দেখি, আমার ভালো লাগে। আর আমি তো সঙ্গীত শিল্পী, আমার গানের যে সহপাঠী সহযাত্রী যারা, তারা অনেকেই এসেছেন, আমি এবার প্রথম। তো 1000 পর্বে এসে আমি আসলেই খুবই মানে আনন্দিত যে এরকম একটা বিশেষ দিনে আমি এখানে স্থান পেয়েছি। আজ অনেক গান শুনবো, আজ অনেক কবিতা শুনবো, মানে আজকের দিনটা আসলে বেশ ভরপুর মজার কাটবে এমনটাই আশা করছি। আমাদের বন্ধুরা ছাড়া এই আড্ডা অসম্পূর্ণ। শুরুতেই জানিয়েছি যে এই যে আমাদের 1000তম দিনে পদার্পণ করা, তার বিশেষ কৃতজ্ঞতা আপনাদেরকে, যারা আমাদেরকে টেলিভিশনে বরাবরই দেখেন, সাথে ফেসবুকে যুক্ত হন, ইউটিউবে আমাদেরকে দেখেন, সাথে জুমের আড্ডায় অনেকে যুক্ত হন। সেক্ষেত্রে তাদের সবাইকে ডেকে নিচ্ছি। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন আজকের এই সুন্দর বিষয়, সেটা হলো সবাইকে সাথে নিয়ে। সবাইকে সাথে না নিলে আসলে হতো না 1000তম দিনের এই সেলিব্রেশনটা, এত সুন্দর হতো না অবশ্যই। এবং অনেক মজার একটা সময় আমার বিশেষ করে কেটেছে সবার সাথে আড্ডা দিয়ে। তেমনই ফারজানা করিম আপুর কাছে এসে জানতে চাই, আপু সংবাদ উপস্থাপনায় তো প্রতিনিয়তই আপনি সময় দিচ্ছেন, এবং সেটাও বেশ অনেক বছর ধরে করছেন। এই যে কবিতার সময় বা সংস্কৃতির নানান অঙ্গনে আপনার যে বিচরণ, আমি সেই বিচরণের শুরুটা থেকে একটু জানতে চাই। শুরু তো আসলে একেবারেই ছোটবেলা থেকে। আর সংবাদ উপস্থাপন করছি প্রথমত, আমি চট্টগ্রামের মেয়ে, তো সেখানে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আছে একটা, সেখানে অডিশন দিয়েছিলাম। সালাউদ্দিন জাকি ভাই ছিলেন, আর রহমতুল্লাহ স্যার ছিলেন, আর অনেকেই ছিলেন। তো সেখানে হয়ে যায়, তো ওটাই আমার কিন্তু প্রথম শুরু। তো বলা যায় যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে আমার শুরু, তারপরে চ্যানেল আই, ওখানে 16 বছর আমি কাজ করেছি, তারপরে 71 টেলিভিশনে কাজ করছি। আর ওটা হচ্ছে আমার আসলে চাকরির মতো, ওটাকে আমরা জব হিসেবেই তো ধরি, কারণ একদম অন টাইমে উপস্থিত হতে হয়। নিউজ এমন একটা জিনিস যে আপনি চাইলেও সেটা 1 মিনিট পরেও শুরু করা যাবে না, 1 মিনিট আগেও শুরু করা যাবে না। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি পাংচুয়াল। আর কবিতার কথা যদি বলি, কবিতা সেই অনেক ছোটবেলা থেকে করেছি। আমি ক্লাস 3-তে থাকতে প্রথম স্টেজ পারফরমেন্স করেছি, একটা নাটক করেছি, স্কুলের একটা নাটক। তো সেন্ট মেরিস স্কুলে পড়তাম, ওখানে একটা নাটক করেছি। সেটা আমার হচ্ছে প্রথম শুরু, স্টেজ ফিয়ার কাটানো যেটাকে বলে। তারপর আর থেমে থাকিনি। আর এখন তো যেহেতু লিখি, আর আমার একটা
ইচ্ছে হচ্ছে যে আমি যে আমার লেখাগুলো মানুষের মাধ্যমে এবং আমার নিজের মাধ্যমেও মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। যেমন আমরা সবাই রবি ঠাকুরকে চিনি, আমরা সবাই নজরুল ইসলামকে চিনি, কাজী নজরুল ইসলামকে জানি, জীবনানন্দ দাশকে জানি। তো আমরা কেবলমাত্র ওনাদেরকে নিয়েই কিন্তু ওনাদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যখন আমরা কোনো কিছু নিয়ে বিক্ষোভ করি তখন আমরা কারারই লৌহ কপাট ছাড়া কিন্তু আমরা গান খুঁজে পাই না বা কবিতা খুঁজে পাই না, অথবা বলবীর চির উন্নত মম শির ছাড়া আমরা আর কোনো কিন্তু সেরকম কোনো কবিতা আর কিন্তু আসেনি। তো আমার মনে হয় যে আমি লিখতে চাই এবং সেই লেখাগুলো মানুষ যেন জানতে পারে যে ওর মধ্যেও এটা আছে, ও এটা প্রেমটা ভালো বোঝে বা এটা ভালো লেখে বা দেশ নিয়ে লেখে, রাজনীতি নিয়ে ভালো লেখে। এটা ছড়িয়ে দেওয়ার একটা কাজ করতে গিয়ে আবৃত্তির কাজটা শুরু হলো। আর আবৃত্তি যখন করি তখন খুবই একটা আমার, যেহেতু আমি আপনাকে বলেছি যে আমি ড্রামা নিয়ে মঞ্চনাটকে অনেক বেশি কাজ করেছি, তো আমার একটা সবসময় থাকে হচ্ছে আমি সেট ডিজাইন করব, লাইট ডিজাইন করব, মিউজিক দেব, সব মিলিয়ে একটা ড্রামাটাইজেশন করা, মানে মানুষ যেন বোর্ড ফিল না করে। একেবারে কিছুদিন আগেও আপনার কবিতার এই যে একটা মঞ্চ, এটা উপস্থাপন হয়েছে, শিল্পকলা হয়েছে, ছায়ানটও হয়েছে, এবং বরাবরই দেখা গেছে যে একটা আবহ তৈরি করা, আশেপাশে আমি দেখলাম যে খুব ধোঁয়াশার মতো করে একটা পরিবেশ তৈরি করে সেখানে বসে যেই কথাগুলো বলছেন সেটার সাথে মিলেমিশে একটা সেট তৈরি করা। এই যে এই চিন্তাটা, আমি এটাই ভাবি যে এটা কি ধরনের পরিকল্পনা থেকে আসে বা কিরকম সময় দিতে হয়, নাকি আপনার থেকে অবশ্যই অনেক সময় দিতে হয় না। যেমন আমি পছন্দ করি মুখস্থ কবিতা আবৃত্তি করতে। যখন একটা কবিতা আপনার মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু ওটা আপনি আত্মায় এবং নিজের সত্তার মধ্যে ধারণ করতে পারবেন। তো ওটা তখন আপনার আবৃত্তি করতে অটোমেটিক্যালি আপনার হাতগুলো, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু নাটকের মেয়ে, মঞ্চ নাটক করেছি 1993-94 থেকে। তো 1994 থেকে আমি প্রথম কলকাতার বাদল সরকারের লেখা পাগলা ঘোড়া নাটকটা দিয়ে শুরু করি। ওটার 20তম মঞ্চায়ন হয় আমাদের। তারপর আমি 2 বিঘা জমি, এরপর অনেকগুলো নাটক করেছি এবং সবচেয়ে বেশি সমাদৃত হয় পাগলা ঘোড়া এবং প্রেমপত্র নামে ভৈকম মোহাম্মদ বশিরের প্রেমপত্র নাটকটি আমরা 25তম মঞ্চায়নের পরে বন্ধ করি, আবার আমরা শুরু করার একটা প্ল্যান আছে। তো যেহেতু সব কিছুতে একটু ড্রামাটাইজেশন পছন্দ, আর আমার এটাও একটা জিনিস মনে হয় মাঝখানে বলে রাখি, সেটা হচ্ছে আমি যে নিউজ প্রেজেন্ট করছি ওখানেও কিন্তু আমাকে অ্যাক্টিংয়ের মধ্যেই থাকতে হয়। আমার মন খারাপ হচ্ছে, মন খারাপ ভাবটা কিন্তু আমি দেখাতে পারছি না। আমার অনেক আনন্দ হচ্ছে, সেটা হয়তো কিছুটা হেসে আমি দেখাতে পারি, কিন্তু মন খারাপটা আমি দর্শককে ফিল করাতে পারি না। তো তখন হয়তো না হেসে নিজের মতন করে একটা ফেস করে একটা এক্সপ্রেশন আমাদের দিতে হয়। সো উই হ্যাভ টু অ্যাক্ট এভরিওয়্যার। এবং যখন যেই সংবাদ পড়ছেন সেই সংবাদের চাহিদা অনুযায়ী এক্সপ্রেশন দিতে হয়। সো এক্সপ্রেশনের উপরে আমি কাজ করাটা পছন্দ করি। তো যখন আবৃত্তির কাজটাতে আমি এলাম তখন আমার মনে হলো যে আমি ফ্ল্যাটভাবে এভাবে আবৃত্তি করব না। আমি আমার কথাগুলো বোঝাবো, প্রথমে মানুষের হৃদয়ে ঢোকাবো এবং তার সাথে আমার মিউজিক থাকবে, তার সাথে আমার লাইট থাকবে। খুব বেশি কড়া কোনো কিছু না, হালকা, যেটা মানুষকে আমি 1.5 ঘন্টার একটা বিনোদন আমি দেব ঠিক করেছি। মানুষ যেন অন্তত বাইরে গিয়ে বলে যে না, আমি আজকে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে আসলাম। এটাই একটা টার্গেট। চমৎকার। এই এক্সপিরিয়েন্সটা আসলে অনেকেরই করা উচিত, যারা দেখেনি তারা বুঝবে না আমরা কি নিয়ে কথা বলছি। আরো শুনবো অবশ্যই রাজিয়া সুলতানা মিশি আপুর সাথে আসতে চাই এবং তাকে এসে জানতে চাই যে এই যে সঙ্গীত জীবনে পদার্পণ, আপনার সঙ্গীতের শুরুটা, আমি বরাবরই জানি যারা খুব ডেডিকেটেড ভাবে সঙ্গীত শিল্পী তাদের পরিবার থেকে একটা এই ধরনের বিষয় থাকে যে বাড়ির সবাই সঙ্গীত করে এবং বাবা মা খুব প্রেশার করে যে চলো তুমিও সঙ্গীত শেখো। এমনই সঙ্গীতের বাড়ি থেকে আপনি বিলং করেন কিনা? আচ্ছা, আমি ময়মনসিংহের মেয়ে। তো আমার বাড়িতে যেটা ছিল যে আমার মা গান ভীষণ ভালোবাসতেন, সবসময় ছোটোবেলা থেকেই গান গিয়ে আমাদের ঘুম পাড়াতেন। তো মার গান ভালোবাসা থেকে আমি পেয়েছি, মার সাথে গুনগুন করে আমি যখন কথা শিখিনি তখন থেকেই গান করি। মাও গান গাচ্ছে সেটা দেখে নিজেরও গান গাওয়া। তবে আমার মায়ের গান করার মতো ছিল না, কারণ আমরা অনেক ভাই বোন, অনেক একান্নবর্তী পরিবার সামলানোটাই ছিল মায়ের প্রধান কাজ। এবং বাবা চাকরিজীবী, স্কুলের প্রধান শিক্ষক। তো বাবাও গান ভীষণ ভালোবাসতেন এবং বাবা খুব করে আমাকে বসিয়ে গান শুনতেন, আমার গান বলতো যে তুমি এই গানটা গাও মা। তো আমি গাইতাম। তো বাসার সবাই আসলে গান ভীষণ ভালোবাসে, তবে গান কেউ করেনি। আমি সঙ্গীত শিল্পী হিসেবে যেভাবে আমি চাইছি, সঙ্গীত শিল্পী এখনো আমি না, আসলে আমি শিক্ষার্থী, আমি এখনো শিখছি প্রতিদিন। তো গানটাকে আমি যেভাবে নিয়েছি যে এটাই করব,
যেমন আমি জব করতাম, আমি জবটাও ছেড়ে দিয়েছি যে আমি শুধু গানটাকে নিয়ে থাকবো, এটাকে নিয়েই আমি বাঁচবো। এবং গানটাও যে একটা পেশা হতে পারে এবং গানটার প্রতি পূর্ণভাবে এটা আসলে এখন পেশার দিকে চলে গেছে, কারণ গান করতে করতে। আর আমি ছায়ানটে আমি নজরুল সঙ্গীতের উপরে সবগুলো কোর্স কমপ্লিট করেছি। তো ওখান থেকে আর আমি সব রকম গান গাই, তার মধ্যে নজরুল সঙ্গীতের প্রতি আমার ছোটবেলা থেকেই খুব ঝোঁক। বিশেষ করে নজরুলের কথা, বাণী এত আমাকে টাচ করতো। যেমন আমি আবৃত্তি করতাম, যারা গান করে সবাই মনে হয় মানে একটু একটু আবৃত্তি করে, কারণ কবিতাগুলো পড়তে ভালো লাগে। আর যে গানটা আমি গাইবো সেটা তো প্রথমে আমরা পড়ি, তো পড়ার মধ্যেই ওই আবহটা তৈরি হয়, তারপরে তো সুরের খেলা শুরু হয়। তো এই ছোটবেলা থেকেই গান, কবে যে আমি গানে ঢুকেছি আমি নিজেও জানি না। তবে ওখানে যখন ছিলাম আমি ময়মনসিংহে, তখন হচ্ছে আমার খেলাঘরে ছিলাম, থিয়েটারে যেতাম, মঞ্চনাটক আমি করেছি ছোটবেলা, পরবর্তীতে আর করা হয়নি। তাহলে আজকের দিনটাতে দেখা যাচ্ছে যে আমরা মঞ্চ, সেখানে অভিনয়, কবিতা, গান, অনেক কিছুর সাথে আজকে আমাদের সময় কাটবে। এবং একটা বিরতির সময় হয়ে গেছে, বাকি জিনিস অবশ্যই পরে এসে শুনবো। এবং আমাদের এই সময়টাতে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির ওপারে অনেক গান কবিতা হবে, বুঝতেই পারছেন, সাথেই থাকুন। আজ কে সহস্র পর্বে পদার্পণ করেছেন নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের এই আড্ডা, এবং আজকের সহস্রতম এপিসোড বা আমাদের আড্ডার যে জায়গাটা, সেখানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবং এই পর্যায়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, আপনাদের সবার ভীষণ প্রিয়, যে মানুষটাকে দেখলেই মনটা খুশিতে ভরে যায়, শি ইজ নান আদার দ্যান আফরোজা পারভিন। তিনি ফাউন্ডার উজ্জ্বলা এবং রেড বিউটি সেলন। আপু স্বাগত, এবং এসে কেমন লাগছে? ভীষণ ভীষণ ইমোশনাল ফিল হচ্ছে। তার রিজন হচ্ছে, যখন নেক্সাসের এই লেডিস ক্লাবটা শুরু হয়, সম্ভবত প্রথম 10 পর্বের মধ্যেই আমি এসেছিলাম, তার মাঝে আরও একবার দুবার এসেছি, বাট আজকে সহস্র পর্বে আমাকে ডাকার জন্য আসলে আমি সত্যি ভালো ফিল করছি, মানে একটু নিজেকে ইম্পর্টেন্সই দিতে পারছি। সো আই ফিল গুড রিয়েলি, যে এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। একটা প্রোগ্রামের 1000তম পর্ব, এটা খুব স্বাভাবিক ব্যাপার না, এটা একটা অস্বাভাবিক এবং অসাধ্য বিষয়। তোমরা এত সুন্দর করে পালন করে যাচ্ছ যে এটার কি বলে, প্রতি মুহূর্তে আমি নিজেও এটা দেখতে থাকি, এবং আমি সবসময় কিন্তু তোমাদের পেজটা ফলো করি, লাইক দেই, কমেন্টস করি, ভালো লাগে। যে আর যেহেতু মেয়েদের একটি প্রোগ্রাম, আর সব থেকে বড় কথা, একটা প্রশংসা না করলেই না, করে ফেলি যেহেতু সুযোগ আছে, সেটা হচ্ছে এত সুন্দর একটি কনসেপ্ট। মানে এই প্রোগ্রামের পুরোটাই আমি অনেক বছর ধরে টেলিভিশনে এই ধরো ইন্টারভিউর জায়গাগুলোতে এসে কাজ করে যাচ্ছি, এবং নিজেও অনেক লম্বা সময় কাজ করেছি। তো সেখানে আমি দেখেছি, মানে কনসেপচুয়াল জায়গা থেকে এটা অসাধারণ। এবং আমি সবসময় এই যেদিন লেডিস ক্লাবের প্রথম এসেছি, সেদিন আমার বুঝতে অনেক সময় লেগেছে। শো শেষ হওয়ার পরে আমি বুঝেছি, ও মাই গড, কনসেপ্টটা কত সুন্দর। এবং পরে আমি আমার বন্ধুদেরকে বলেছি যে এটা কিন্তু দারুণ একটি কনসেপ্টে করেছে, কারণ নারীদেরকে প্রমোট করা এত সুন্দর করে, যারা হয়তো বা ঘরে বসে আছে, দেশের বিভিন্ন প্রান্তে বসে আছে, তারা এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকেও নিয়ে আসা হচ্ছে। সো এটি অসাধারণ একটি কনসেপ্ট আমি বলবো। অনেক ধন্যবাদ আপু। একদম শুরুর সময় থেকে এই পর্যন্ত একসাথে থাকা এবং লেডিস ক্লাবের এই জায়গাটাকে এত শক্ত একটা জায়গা বানানো, এটা আসলে দুইজন মিলে বা আমাদের নেক্সাসের ছোট পুরো পরিবার মিলে তো হয় না, একটা পুরো নারীদের কমিউনিটি প্রয়োজন। আমাদের পুরো দেশে আপনাদের মতো অনেক ট্যালেন্টেড নারীরা আছেন, এবং এখানে এসে তারা সেই নারীত্বকে উদযাপন করেন। এটা আসলে আমাদের জন্য খুব অন্যরকম একটা অনুভূতি। অবশ্যই আমাদের অনেক বন্ধুরাও আছেন যারা যুক্ত হয়ে যেতেই চান আজকের এই দিনটাতে। যদি জুমের মাধ্যমে যুক্ত হতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। যত বেশি বন্ধু, যত বেশি নারী সবাই মিলে চলে আসলে আড্ডা হয়তো আরও জমজমাট লাগবে। এবং এটা ছাড়া আজকে আমার মনে হয় যদি ইন্টারনেট কানেকশনে আপনাদের অসুবিধা অনুভূত হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, যেটা কিনা আমাদের স্ক্রিনেও আপনারা পেয়ে যাবেন, 0966679123 এটা হলো আমাদের ফোন নাম্বারটা। এবং এটা আপনারা স্ক্রিনে দেখে এখান থেকে ফোনও দিতে পারেন। যারা ইন্টারনেটে যুক্ত হতে পারছেন না, জুম ব্যবহার করতে পারছেন না, তারা ফোনের মাধ্যমে নিজেদের শুভেচ্ছা বার্তা আমাদেরকে জানাতে পারেন, এবং সবাইকে সাথে নিয়ে আজকের এই বিষয়টা, সেই বিষয়টা উদযাপন হবে। এবং সেই সময়টা উদযাপনের ক্ষেত্রে গান কবিতা যাই করি না কেন আমাদের অঙ্গনের, সেগুলোই আসলে উদযাপনের সব থেকে বেশি মজা। একটা গান দিয়ে শুরু করতেই পারি, মিশি আপুর কাছে চলে যাই। কি গান শুনবো? এখন তো বর্ষাকাল, আমি কি বর্ষার গান করবার চেষ্টা করি, কাজী নজরুল ইসলামের। ঠিক আছে।
রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে রিমঝিম রিমঝিম ঝিম কাজুরি নাচিয়া চলো পুরো নারী হরষে কাজুরি নাচিয়া চলো পুরো নারী হরষে রিমঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে রিমঝিম রিমঝিম ঝিম হৃদয় যমুনা আজ কুল জানে না গো কুল জানে না মনেরও রাধা আজ বাধা মানে না গো বাধা মানে না হৃদয় যমুনা আজ কুল জানে না গো কুল জানে না মনেরও রাধা আজ বাধা মানে না গো বাধা মানে না ডাকিছে ঘর ছাড়া ঝড়েরও বাঁশি অশনিয়া ঘাত হানে দুয়ারে আসি গরজাক গুরুজন ভবনবাসী গরজাক গুরুজন ভবনবাসী আমরা বাহিরে যাব আমরা বাহিরে যাব ঘন শ্যাম দরসে রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে রিমঝিম রিম ঝিম ঝিম। কি চমৎকার! বরাবরই আমার কাছে নজরুল সঙ্গীত শুনলেই মানে নজরুল সঙ্গীত কিন্তু প্রচুর 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 গান আছে, ঘুরে ফিরে কয়েকটা গান মানুষ খুব শোনে, আবার দেখা যায় অপরিচিত যে গানগুলো কম কম শোনা হয় সেগুলো আবার তুলে ধরে আনেন যারা প্র্যাকটিস করেন। তো এরকম বর্ষার একটা এই গানটা আমার মনে হচ্ছে আমি কম শুনেছি, কিন্তু আজকে আবার শুনে নতুন নতুন লাগছে, বেশ চমৎকার। এবং সেই সময়ে আমি একটু কবির কাছে এসে জানতে চাই যে অনেক সময় ছোটবেলা থেকে যেহেতু কবিতা পড়ার অভ্যেস এবং আবৃত্তি করতে হচ্ছে, তারপরে আপনি নিজেও লিখেছেন, তো ছোটবেলা থেকে নজরুল পড়ে বা রবীন্দ্র পড়ে বা কোনো একজন লেখক কি আছে যার কবিতা পড়তে পড়তে মনে হয়েছে যে না আমার এই কবির লেখার সাথে বা সেই মানুষটার সাথে একটা প্রেম ডেভেলপ করছে, এরকম হয়েছে কিনা? এটা আমার জীবনানন্দ দাশের সাথে হয়েছে। যখন আমি বোধ কবিতাটা প্রথম পড়ি, স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়, আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে, সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয়, সব কাজ প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়, স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে। এই যে বোধ নিয়ে, এই যে বোধটা, এটা স্বপ্ন না শান্তিও না, কেমন যেন একটা অদ্ভুত বোধ আমাদের মধ্যে মাঝে মাঝে তৈরি হয় না? তো ওটা যখন আমি প্রথম পড়ি, সবই তো পড়া হয়েছে ছোটবেলা থেকে, আসলে সেই সমরেশ, সেই কত কিছু, মানে কবিতা তো শুধু না, গল্পের বই, পড়ার বইয়ের নিচে গল্পের বই রেখে, মানে এটা তো একেবারে একটা কমন জিনিস ছিল সবার জীবনে, হ্যাঁ একেবারে কমন জিনিস ছিল, তো ওটা তো ছিলই। কিন্তু আমি যখন প্রথম এই কবিতাটা পড়ি তখন আমার আমি যদি এভাবে লিখতে পারতাম, মানে আমার একটা, তারপর আমি জীবনানন্দকে নিয়ে পড়তে শুরু করলাম। জীবনানন্দের সমস্ত রচনাবলী শেষ করার পরে জীবনানন্দের জীবন, তো আমি তখন স্কুল কলেজে সবসময় ফার্স্ট হতাম এইসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে। তো আমাকে বই গিফট করতে করতে, মানে বই পুরস্কার দিতে দিতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে আমাকে মোটামুটি সব ধরনের বই দেওয়া হয়ে গেছে স্যারদের। তো তখন আমাদের বাড়িতে TNT ফোন ছিল না, ল্যান্ডলাইন ছিল না। তো তখন আমরা যে বাড়িটাতে ভাড়া থাকতাম তার 3 তলায় বাড়িওয়ালার বাসা ছিল। আর তখন তো প্রতিবেশী মানে অন্যরকম একটা মানে জীবন, মানে প্রতিবেশীর কাছে আমার জীবনটা, প্রতিবেশীর কাছে আমার বাচ্চা রেখে যেতে পারছে, আমার মারা সব কিছু করতে পারছে, তো ওদের ফোন ইউজ করাটা কোনো ব্যাপারই ছিল না। তো আমি স্যারের কাছে
বাংলা স্যারের কাছে। স্যারের নাম হচ্ছে আখতারুজ্জামান স্যার, আমার অনেক প্রিয় স্যার। তো স্যারের কাছে আমি ওই বাড়িওয়ালাদের বাসার ফোন নাম্বারটা দিয়ে রেখেছিলাম। তো স্যার রাত্রেবেলায়, স্যার প্রায় মনে হয় সেই 7:30 8টা হবে, তখন আমি চিটাগং কলেজে পড়ি। স্যার ফোন করেছে, ফারজানা তুমি তো প্রায় সব বই পেয়ে গিয়েছো এবং 3টা ছিল, তুমি 3টা পর্বেই ফার্স্ট হয়েছো, এখন তো তুমি অনেকগুলো বই পাচ্ছ, তুমি বলো কোন কোন বইগুলো তোমার কাছে নেই। আচ্ছা, তখন আমি বেদ উপনিষদ যখন শুরু করি, তারপরে রামায়ণ, এগুলো যখন আমি স্যারের কাছে আমি এই বইগুলো চাইলাম, তখন স্যার আমি স্যারকে বললাম, স্যার জীবনানন্দ দাশের পুরো লাইফ হিস্ট্রিটা যেখানে আছে সেরকম একটা বই আমাকে দেবেন। তো আমি পুরস্কার হিসেবে এই বইগুলো পেয়েছিলাম। তখন আমার প্রচুর জীবনানন্দ দাশ পড়া হয়েছে। তখনই মনে হয়েছে যে আসলে আমরা তো মানে তখন তো আর মনে হয়নি, এখন মনে হয় যে আমি তো অনেক ফ্যাসিলিটেটেড, আমি লাইফে যা চেয়েছি আমি পেয়েছি, সম্মান চেয়েছি পেয়েছি, মানুষের ভালোবাসা চেয়েছি পেয়েছি। কিন্তু এই যে কবি এমন লেখা লিখে গেছেন, কিন্তু এই মানুষটার শেষ জীবনটা সুন্দর ছিল না। শিল্পীদের জীবনটা কিন্তু শেষ পর্যন্ত খুব একটা সুন্দর হয় না। শিল্পীরা দেখা যায় জীবনের একটা প্রান্তে এসে একেবারেই অসহায় বোধ করেন। তো এখন সেটা আস্তে আস্তে কাটছে। আমরা শিল্পীদের ক্লাব তৈরি করছি, এটা সেটা তৈরি করছি, সবাই এগিয়ে আসছেন যার যার মতন করে। তো তখন আমার মনে হয়েছিল আমি যদি লিখতে পারতাম, সেই যে একটা ভেতরে একটা ইচ্ছে না, পারিনি তো লিখতে পারিনি অনেক বছর। তারপর আস্তে 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 মানে অনার্সের শেষের দিকে বা মাস্টার্স করার পরের দিকে আমার লেখাগুলো আসতে থাকে, মানে লিখতে শুরু করি, মানে আমার বোধটা আমি প্রকাশ করতে শুরু করি। এই জায়গাটায় আমার প্রথম কবিতাগুলোর জন্ম হয়। বলতে পারি যে আসলে অনার্সের শেষের দিকে, যখন আমার ব্রেনটা একটু কুল হয়েছে, যে অনার্স তো কমপ্লিট করে ফেলেছি, এবার মাস্টার্স করব, রিল্যাক্সেশনটা দরকার ছিল। তারপর আমি যখন মাধুকরী পড়ি, তখন লেখক ওখানে লিখেছেন যে তিনি অনেকগুলো জায়গায় ভ্রমণ করেছেন লেখার জন্য। একটা মাধুকরী লেখার জন্য উনি অসংখ্য জায়গায় ভ্রমণ করেছেন এবং অসংখ্য ধরনের মানুষের সঙ্গে মিশেছেন। কিন্তু আমার তো সেই উপায় নেই। একজন মেয়ে হিসেবে, একজন নারী হিসেবে আমি তো পারছি না পুরো বাংলাদেশটা ঘুরে বেড়াতে, চট করে রাঙামাটি চলে যেতে, চট করে কাপ্তায় চলে যেতে, ওখান থেকে একটা অনুভূতি নিয়ে লিখতে আমি পারছি না। তো এই যে লেডিস ক্লাব, আজ এখান থেকে কথায় কথায় আসলে কতগুলো কথায় আসছে দেখেন। এই যে প্রোগ্রামটা, একজন নারী যখন আপনাদের এখানে জুমে অনেক দূর থেকে সংযুক্ত হয়ে সে তার নিজের কথা বলতে পারে, এটা অনেক বড় একটা কিন্তু ব্রিদিং স্পেস একজন নারীর জন্য। আমি যে আজকে এই কথাগুলো কিন্তু আমার কোথাও বলা হয় না। প্রতিদিন আমি আসি তোতা পাখির মতন খবর পড়ে আমি চলে যাই, কবিতায় আমি যা বলতে চেয়েছি তা বলে আমি চলে যাই, কিন্তু এখানে আমি আমার কথা বলছি। এখানে যারা আসেন, এভরিডে আসেন, তারা নিজেদের কথা বলেন। অনেক বড় একটা ব্রিদিং স্পেস। এই ব্রিদিং স্পেস থেকে কিন্তু অনেক কিছুর জন্ম হয়, সেটা উদ্যোক্তা বলেন, কবি বলেন, আর্টিস্ট বলেন, যাই বলবেন, যে কোনো সৃষ্টি, সেটা এই ব্রিদিংয়ের যে জায়গাটা, সেটা যখন কষ্টটা যখন মানে আমি শেষ করে দিতে পেরেছি, তখন আমার কথার মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে আমি সেটা তখন প্রকাশ করার চেষ্টা করি। এটা একটা সৃষ্টিরও জায়গা বটে এই লেডিস ক্লাব। বাহ, বেশ সুন্দর করে আপু লেডিস ক্লাবেরও এই যে ব্রিদিং স্পেসের কথাটা মেনশন করলেন। এটা আসলে আমার কাছেও মনে হয় যে প্রতিনিয়ত আমি আপনারা যখন নিজেদের এই শুরুটা নিয়ে কথা বলেন বা নিজেদের একটা সৃষ্টির জায়গা আছে সেটা নিয়ে কথা বলেন, প্রতিনিয়ত কেন যেন আমারও মনে হয় যে কিছু না কিছু আমি খুব পাচ্ছি এবং আমি খুব রিসিভ করছি। তো এটা আমার জন্য একটা খুব সমৃদ্ধ হওয়ার একটা জায়গা। আফরোজা আপুর কাছেও এসে জানতে চাই যে এই যে লেডিস ক্লাবে আমরা এতদিন ধরে সকল নারীদের নানান রকম গুণের জায়গা, এগুলোই আসলে এক্সপ্লোর করছি, জানছি নারীরা কি নিয়ে ব্যস্ত থাকে, কিভাবে তাদের অবসর কাটায়। আমি একটু জানতে চাই যে এই যে আপনি এখন বিউটি এক্সপার্ট এবং আপনি এখন এন্টারপ্রেনার, আর কি কোনো অবসরের অ্যাক্টিভিটিস আছে যেগুলো আপনার সাথে মনে প্রাণে কানেক্টেড আছে এবং যেগুলো সম্পর্কে আমরা জানি না? ছোটখাটো তো কিছু না কিছু থাকে প্রতিটি মানুষের। আমার ক্ষেত্রে যেটা হয়, আমাকে রান্না ভীষণ আনন্দ দেয়, মানে ভীষণ আনন্দ দেয়। এটা হয়তো অনেককেই দেয়, আমি জানি না। মানে আমি দেখেছি আমার বন্ধু বান্ধব সবাই খুব ভালো রাঁধে, তার মানে এটা অনেককেই আনন্দ দেয়। তো এটা আমাকে খুব আনন্দ দেয়, নতুন কিছু ক্রিয়েট করা। আর আরেকটা জিনিস আনন্দ দেয়, আমি খুব গোছাতে পছন্দ করি। মানে গোছাতে, বিলিভ মি, আমি যখন মানুষ তো প্রত্যেকেই আমরা 30 দিনে 30 দিন হ্যাপি থাকতে পারি না। আমি হচ্ছে সবাইকে নিয়ে হ্যাপি থাকা টাইপ মানুষ। সবাই থাকতে হবে, হইচই করতে হবে, সবাই সুখে শান্তিতে আছে তো আমার দেখতে ভালো লাগবে, মানে এই ব্যাপার আমার থাকতে হবে আমার চারপাশে। তো এইটাতে যদি কোথাও একটু ঝামেলা হয়ে যায় তো আমি আপসেট হয়ে যাই। আর আপসেট হলে আমি বসে বসে কি করি, গোছানো শুরু করি। এটা আমার খুব পছন্দের কাজ। জুয়েলারি গুছাবো, কাভার্ড গুছাবো,
মানে বাসা গুছাবো, মানে কি কি কোথায় কোথায় আমি হাত দিয়ে ফেলি আমি বুঝি না, এবং ওটাতে দেখা যায় আমার 3-4 ঘন্টা শেষ হয়ে গেল, এবং ওই 3-4 ঘন্টা পরে আমার মনে হবে ওয়াও আমি একটা দারুণ কাজ করলাম এবং আমি খুব ভালো ফিল করি। এটাতে আমার পুরো আমি বলবো স্ট্রেস রিলিভ হয়ে যায়। এই যে মাঝে 3-4 দিন আমরা বাসায় থাকলাম, তখন আমার মনে হচ্ছিল যে আসলেই কিন্তু গোছালে এরকম মানে খুব মনে হয় অক্সিজেনটা বেড়ে গেল, খুব ভালো ফিল হয়, খুব ভালো হয়। এই 3-4 দিন আমি তো অনেক কিছু গুছিয়ে ফেলেছি। তো এইভাবে যেটা হয় এটা একটা। এর বাইরে আমি গান শুনতে ভীষণ পছন্দ করি, ভীষণ। কিরকম গান? হ্যাঁ, আমার বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা আছে, সো সেটা ভালো লাগে। আমার আধুনিক গান ভালো লাগে। বেসিক্যালি আমরা আসলে 90s-এর মানুষজন, পুরনো যুগের, তো 90s-এর গানগুলো এখনও হৃদয়ে ছুঁয়ে থাকে, তো বসে বসে ধরো সেগুলো শুনতে থাকি যেখানেই থাকি না কেন। আর আমি বেসিক্যালি সকালে ঘুম থেকে উঠে একটা টাইম নিজের জন্য রাখি, যে সময়টাতে আমি আসলে কারোর সাথে কথা বলি না, ওই সময়টা শুধু আমার নিজের। আমি উঠি, আমার আপন মনে আমি আমার নিজেকে একটু সময় দিই, হ্যাঁ, এবং ওই সময়টার মধ্যে আমি নিজের পছন্দের গান শুনি, নিজের পছন্দের কাজ করি। আমার ইচ্ছে হলো আমি কোরআন শরীফ পড়ি, আমার ইচ্ছে হলো আমি চুপ করে বসে বাইরে দেখি, বাট আমি ওই সময়টা আসলে কারোর সাথে কথা বলতে চাই না, বা আমি নিজের মতো 1 ঘন্টা নিজের মতো কাটিয়ে সমস্ত এনার্জি নিয়ে তারপরে আমি আমার মার সাথে সময় কাটাই, এবং তারপরে আমি বাসা থেকে বের হই। মানে এটা আমি মেনটেন করি রেগুলার আর কি। তাহলে মনে হয় প্রত্যেকদিন নানান রকম ঝড়ঝাপটার পরেও, অনেক অসুবিধা নিশ্চয়ই আসে, তারপরেও ব্রেইনটাকে ঠান্ডা রাখে এই মি টাইমটার কারণে। এক্স্যাক্টলি, চমৎকার। আরো শুনবো অবশ্যই, আপনারা নিশ্চয়ই টিপসগুলো নোট করে ফেলেছেন, এবং এভাবে কিন্তু আসলে নিজের জন্য একটু সময় বের করে নেওয়া এটা ভীষণ দরকারি। এবং আপনারা কে কি করেন এবং এই উদযাপনে সামিল হয়ে নিজেদের যে অনুভূতি সেটাও ব্যক্ত করতে হবেই। কিন্তু আমাদের জুমের আইডি দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। একটা বিরতি থেকে এসে আরো আড্ডা হবে, সাথেই থাকুন। বিরতির এপারে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়, এবং আজ আমরা 1000তম পর্ব উদযাপন করছি, এবং সেই উদযাপনে সামিল হতে 3 জন বন্ধু তো স্টুডিওতে আছেনই। তাদের জীবনের গল্প আপনারা বেশ অনেকটুকু জানেন, যেটুকু জানেন না সেটুকুও আমরা শুনে নিচ্ছি, এবং উদযাপনের একটা ভরপুর আয়োজন হয়েছে। সাথে আপনাদেরও অবশ্যই পার্টিসিপেশন দরকার। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, সাথে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নাম্বারটা আমিও বলে দিই, চেষ্টা করি, 09666791234। এই তো মনে হলো পারলাম। এবং জুমে আমাদের সাথে বেশ কিছু বন্ধুরা যুক্ত হওয়ার চেষ্টায় আছেন, 2 জন যুক্ত হয়ে গেছেন। হাসিনা আপু আছে, রেবেকা আপু আছে। আপনাদের দুজনকেই সহস্রতম পর্বের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। রেবেকা আপু, আপনার কাছে এসে শুনি যে আজকের অনুভূতি কেমন? লেডিস ক্লাব আজকে 1000তম দিনে পৌঁছে গেছে, এই অনুভূতিটা আপনার কাছ থেকেই শুনতে হবে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে অনেকদিন পরে বসলাম, আসলে খুব কনগ্রাচুলেশন লেডিস ক্লাব। আজকে আমরা আসলে এততম পর্বে এসে পৌঁছাইছে লেডিস ক্লাব, খুব ভালো লাগছে এটা জেনে। আমি অনেকদিন পরে বসলাম, যদিও খুব মিস করেছি, সময় সুযোগে হয়ে ওঠেনি, তবে এটা আমাদের বলবো মেয়েদের জন্য একটা গর্ব। এবং জাকিয়া আপাকে ধন্যবাদ, নেক্সাস লেডিস ক্লাবকেও ধন্যবাদ। আর আমাদের যে 3 জন অতিথি আসছে তারা তো খুবই সম্মানিত ব্যক্তি, এবং অহনা তুমি তো আসলে খুবই মিষ্টি একটা মেয়ে। সবাইকে খুব মিস করেছি, আর সবাই মিলে যে কাজটা করা যায় সেটা খুব ভালোভাবেই হয় আজকের যে বিষয়। আর সবকিছু মিলিয়ে খুব ভালো লাগতেছে যে এত সুন্দর একটা 40,000 সদস্য নিয়ে আমরা এই নেক্সাস লেডিস ক্লাবে একসাথে আমরা পরিবার একটা চলে যাচ্ছি। সেই পরিবারে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এবং সবাই যাতে সঠিকভাবে নিজের জীবন যাপন করতে পারে, এটাই বলবো। আর সবার জন্য শুভকামনা। নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু। এবং ঠিক করেই বললেন, ফোনে একজন বন্ধুকে পেয়ে গেছে, একটা ফোন কল নিয়ে নিচ্ছি। বন্ধু কোথা থেকে আছেন, কে বলছেন? আমি কানি জরুরিমা বলছি। অহনা তুমি কেমন আছো? অরুণিমা আপু, এই তো সেদিন আমরা আড্ডা দিলাম, মনে হচ্ছে একদম খুব একদমই তাই। আমি অরুণিমা আপুকে চিনতে পেরেছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আমরা ভীষণ ভালো আছি, এবং আপনি ফোনের মাধ্যমে হলেও যুক্ত হয়েছেন, এটা আসলে ভীষণ ভালো লাগছে। সহস্রতম পর্বে আপনি যদি কিছু বলতে চান শুনি। হ্যাঁ, অবশ্যই বলতে চাই।
সেটা হচ্ছে লেডিস ক্লাবকে নিয়ে বলতে চাই। আমার মতো করে আমি বলছি, আমি কিছু কথা লিখেছি লেডিস ক্লাবকে নিয়ে, সেটাই শোনাচ্ছি। জি। It's an excellent idea, more than I can say. It's an splendid surprise, more than I can say. It widens our outlook, it broadens our mind, it enlightens our life very gloriously. It teaches us to pay special attention in every field of knowledge. It's our ladies club. বাহ, চমৎকার। লেডিস ক্লাব সম্পর্কে আসলে বরাবরই আমাদের অনুভূতি যেটা, সেটাই আপনি শব্দ এক করে আমাদেরকে বলে দিলেন। যাবে না, আজকে শুরু থেকে দেখছিলাম তো নেট কানেকশন খুব পুর, সেজন্য নেটে কানেক্ট হতে পারছিলাম না। ফারজানা করিম আপা, আপনাকে দেখে খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে আপনাকে দেখে। থ্যাংক ইউ। বাহ, আপনার সংবাদ পাঠটা আমি শুনি এবং খুবই ভালো লাগে আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কবিতাও শুনবেন, কবিতা আরো ভালো। হ্যাঁ, উনি খুব চমৎকার করে কথা বলেন। একদমই তাই। অরুণিমা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে ফোনে আরেকজন বন্ধু যুক্ত আছেন, আরেকটা ফোন কল নিয়ে নিচ্ছি। বন্ধু, কে বলছেন? নাম এবং আপনার লোকেশনটা জানাবেন। হ্যালো, শুভ সন্ধ্যা। আপনি বলেন তো আমি কে আপু? সাজিয়া আপু। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকে অতিথিদের কথাও শুনছি, ভালো লাগছে। আমাদের লেডিস ক্লাব 1000তম পর্ব, এটা আসলে আমাদের নারীদের জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম। আমরা মনের কথাগুলি প্রকাশ করতে পারি। আমরা সবসময় বলে থাকি, প্রতিদিন সন্ধ্যা হলে জুমের জন্য অপেক্ষা করি। আমরা এক একদিন এক একটা টপিক নিয়ে কথা হয়, আমরা আমাদের কথাগুলিতে বলতে পারি যে শুধু নারীদের জন্য একটা প্রোগ্রাম, এটা ভীষণ ভালো লাগে। আর আজকে অতিথিদের কথাগুলি ভালো লাগছে। আর ফারজানা আপুর তো আমি সবসময় ফলো করি, ওনার কথাগুলি ভালো লাগে, ওনার প্রত্যেকটা লেখা আমি খুব মনোযোগ দিয়ে শুনি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সাজিয়া আপু, এভাবেই সবসময় পাশে আছেন, এই জন্য আমাদের আনন্দ আসলে সবসময় দ্বিগুণ থেকে আরো অনেক গুণ বেশি বেড়ে যায় সবার কারণে, সবার পার্টিসিপেশনের কারণে। এবং ফারজানা করিম আপু মনে হচ্ছে মানে একদম স্টার মানুষ। তো স্টার মানুষের কবিতার এত প্রশংসা শুনছি, একটা কবিতার ক্ষুধা তৈরি হয়ে গেছে। ছোট করে একটা কবিতা শুনতে পারে কিনা এখন? অনেকদিন ধরে আমার তো বাড়ি চট্টগ্রামে, অনেকদিন যাওয়া হচ্ছে না, খুব মিস করছি। এবং চট্টগ্রাম শহরটাও অনেক পাল্টে গেছে। তো কোভিডের সময় যখন অনেক দিন যেতে পারিনি, তখন একটা কবিতা লিখেছিলাম। বাহ, শুনি। কবিতাটার নাম হচ্ছে আমার শহর। অনেক বছর হলো আমার প্রিয় শহরটাতে যাই না, কেমন করে সময় পালায় সুযোগও খুঁজে পাই না। কারোর মুখে একটুখানি গল্পগুলো যখন শুনি, মন্ত্রমুগ্ধ হয়েই থাকি, তৃষ্ণা কেমন মেটে না। মস্ত এক দিঘি ছিল বাড়ির ঠিক কাছটায়, উঠোন জুড়ে শিউলি বকুল, কাঁঠাল চাপা রাস্তায়। শুনেছি এখন দিঘিটা নাকি বিশাল এক জমি, কাজল কালো জলের বদলে অন্য কারুর ভূমি। শুনেছি এখন শহর জুড়ে যোজন যোজন গাড়ি, টিনের চালের নেই তো ঘর, অট্টালিকা বাড়ি। অনেক বছর হলো আমার প্রিয় শহরটাতে যাই না, ওখানে নাকি সবই আছে, শুধু আকাশ পাওয়া যায় না। ছোট্ট ছোট্ট সবুজ আছে, অট্টালিকার গয়না, হিজল বকুল মহুয়া সেগুন আর তো ধরা দেয় না। ঠিক করেছি ওই শহরে আর কখনো যাব না। আমার শহর স্বপ্নে আমার আগের মতোই থাক না, আমার শহর স্বপ্নে আমার আগের মতোই থাক না। বাহ, কি সুন্দর, অসাধারণ। আসলেই তাই যে নিজের শহরের শহরটা উপর দেখা গেল পুরো। হ্যাঁ, দেখা গেল, সাথে নিজের শহরের উপর যে একটা মিষ্টি অভিমান জমা হয়েছে, সেটাও বেশ একদম পরিষ্কার দেখা গেল। এরপরে কি আসলে আর চট্টগ্রাম যাননি? না,
গিয়েছি। মানে অভিমান ধরে রাখা যায়নি রাখা যায় না। একেবারেই। সেটা তো বেশ, এবং নিজের শহর থেকে আসলে দূরে থাকা যায় না, তাই যায় না? না, এবং নারীর টান। চট্টগ্রাম কিন্তু আমার নিজের শহর না, কিন্তু চট্টগ্রাম শহরটাই এমন যে আমারই বারবার যেতে ইচ্ছে করে, অথচ সেখানে হয়তো আমার কিন্তু আসলে পূর্ব সূত্রে কিছু নেই, তারপরে চট্টগ্রামে বারবার যেতে ইচ্ছে করে। ওই যে পাহাড় আর সমুদ্র যেখানে এক হয়, সেরকম একটা ব্যাপার। বেশ চমৎকার। আমরা এসে একটু মিশি আপুর কাছে এসে শুনি যে এই যে গানের সাথে যুক্ত হওয়ার যে বিষয়টা, সেটা নিয়ে আমি জানি, কিন্তু আরো কোনো কাজ আছে কিনা যেগুলো আসলে মনে হয় যে আপনার নারীত্বকে উদযাপন করতে বা নারীত্বকে আরেকটু বাড়িয়ে দিচ্ছে, বা লেডিস ক্লাবে এসে বলা যাবে যে এগুলো আমার কাজ? আচ্ছা, আমি আমার পরিবার নিয়ে একটু বলি। সেটা হচ্ছে আমার পরিবারে আমার 2 সন্তান আছে, একটি ছেলে একটি মেয়ে, ছোট তারা এখনো। তো ওদের সাথে সময় কাটানোটা আমি খুব, মানে আমার ওই সময়টা একদম হ্যাভেনলি যায়। মাতৃত্ব, ফুল টাইম জব। হ্যাঁ, এটা আমি খুব এনজয় করি, সত্যি কথা। তো দিন শেষে আমি গান করি, বাইরে যাই, কাজ করি বা যাই করি, তো রাতটা আমার কাছে খুব ইয়ে লাগে যখন ওরা দুইজন আমার সাথে অনেকক্ষণ ধরে খেলাধুলা করতে করতে ঘুমাবে বা আমাকে এসে জড়িয়ে ধরে। এই যে পরিবারের সময় কাটানোটা আমি খুব এনজয় করি। আর আমি একান্নবর্তী পরিবার থেকে এসেছি, আবার আমি এখনও থাকছি একান্নবর্তী পরিবারে। আমার শ্বশুর আছেন, শাশুড়ি আছেন, ননদ, যা সবাই আমরা একটা একান্নবর্তী পরিবারের মধ্যেই বসবাস করি। তো আরও অনেক বাচ্চা কাচ্চা, তো আমি পরিবারের সময় কাটানোটাও খুব আমি এনজয় করি। তবে সকালে ঘুম থেকে উঠেই যেটা হচ্ছে যে একটুখানি রেয়াজ, এটা না করলে মনে হয় যে খুব একটা অন্যায় হচ্ছে আর কি। ওইটা আবার সারাদিন তারা দিতে থাকে যদি কোনো কারণে মিস হয়ে যায়, যে রাত হলে একটু বসতে হবে, হ্যাঁ, তারপরটা একটু চালাতে হবেই। এবং গানের সাথে যারা যুক্ত আছেন, বা আমার মনে হয় কথা বলার সাথে বা অভিনয়ের সাথেও যদি কেউ যুক্ত থাকেন, এই যে গলার রেওয়াজটা বা গলাটাকে একটু খুলে নেওয়া, এই প্রতিদিনকার যে গলার সাথে একটা সময় কাটাতে হয়, সেটা হয়তো ভীষণ গুরুত্বপূর্ণ না? এটা আসলে করতেই হয়। আর তবে এরকম হয় যে মাঝে মাঝেই করা হয়ে ওঠে না, কোনো কারণে সকালে উঠেই তাড়াহুড়ো দৌড়াদৌড়ি বা কোথাও গেলাম বেড়াতে যাওয়া, কিন্তু তখনও না ওটা পেন্ডিং কাজ ব্রেনের মধ্যে একটা থাকেই, সাবকনশিয়াস মাইন্ডে ওটা থাকে, যেটা করলাম না, একটা অন্যায় হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিংস। কারণ এটা হচ্ছে যে গুরুজিরা সবসময় বলে থাকে যে এটা করবাই, এটা যেন বাদ না, এটা একদম ব্রেনে বসে যায়। হ্যাঁ, যদিও আমরা এখনকার সময়ের বেশিরভাগই সাধনা করতে পারি না, বা আমি বিশেষ করে সেই অর্থে করি না, কিন্তু একটু বসতে হবে, হ্যাঁ, যে ওইটা একটু ছুঁয়ে দেখতে হবে, বসতে হবে, একটু কানে দিতে হবে, একটু গলাটা খুলতে হবে সকালবেলা অন্তত। এখন দিনে আসলে ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে অনেকেই বলছেন যে সাধনা হয় না, কিন্তু এই যে আফরোজা আপু বললেন যে আমার কিন্তু পুরনো গান, 90-এর সময়কার গান, সেগুলো এখনো ছুঁয়ে ছুঁয়ে যায়, এবং এটার কারণই হয়তো যে আগের সময়ে সাধনাটা ছিল, এবং সাধনাটা আসলে বেশ জোরে সোরে মানুষ পালন করতেন, এবং বেশ একটা নিয়মের ভেতরে সেই সময়ের যে তৈরিগুলো, সৃষ্টিগুলো, সেগুলো এই জন্যই এত লম্বা সময় ধরে আমাদের মনে এখনো জায়গা করেছে। হ্যাঁ, সেটাকেই আমরা এখনো সুর তৈরি করতে হলে সুরটা অনেক বড় ব্যাপার আমি মনে করি। যেমন কিছু গানের কথা রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, যে গানগুলো অনেক সুন্দর কথা, কিন্তু সুরের কারণে আমাদের ওরকম শ্রুতিমধুর লাগে না বা আমরা বারবার শুনি না। কিন্তু কিছু গান আছে হয়তো কথাগুলো অতটা একেবারে লাইট, কিন্তু সুরের জন্য মুগ্ধ করে ফেলে, তো একদম হৃদয়ে গেঁথে যায়, এবং সারা জীবন ধরে চলবে অনন্তকাল ধরে। অনেকবার শুনছি কিন্তু খারাপ লাগছে না, মানে সুরটা এমন একটা জিনিস। একদমই। আফরোজা আপুর কাছেও আসি, তার আগে আবার আরেকটা ফোন চলে এসেছে, একটা ফোন নিয়ে নিই। বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সালমা আছেন বাড্ডা থেকে। আপনাকে অভিনন্দন জানাই সহস্র পর্বের। আপনার ফোনের, আপনার বাড়িতে টিভি চলছে, টিভির ভলিউমটা কমিয়ে দিতে হবে। হ্যাঁ, এবার আপনার সাথে কথা বলতে পারি। আজকে সবাইকে সাথে নিয়ে আমাদের সহস্রতম পর্বের উদযাপন, আপনার কিছু বলার থাকলে শুনি। ধন্যবাদ আপু। নেক্সাস লেডিস ক্লাবকে অনেক অনেক অভিনন্দন। 1000তম পর্ব অনেক মানে হাঁটি পার করে আজকে 1000 পর্ব পরিণত হয়েছে। অনেক অভিনন্দন আপনাদের সবাইকে, এর সাথে যারা সামনে এবং পেছনে যারা আছে, যাদের এত কষ্টের বিনিময়ে আজকে নেক্সাস লেডিস ক্লাব, সবার প্রতি আসলে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি হচ্ছে জাকিয়া আপুকে, জাকিয়া আপু যে তার সে প্রথম থেকে এখন পর্যন্ত এত শ্রম দিয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর টপিক আমাদেরকে, টপিকের উপর ভিত্তি করে আমরা কথা বলতে পারছি, সেজন্য অনেক অনেক ধন্যবাদ।
আর স্টুডিও যে আপুরা আছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। তিনজন আপুর কথা শুনছি, খুব ভালো লাগছে। আর মিষ্টি আপু, অহনা আপুকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ অনেক আপু। অনেক ধন্যবাদ, এবং এই অভিনন্দন আসলে আপনাদেরও প্রাপ্য। আজকে যে উদযাপন হচ্ছে শুধু লেডিস ক্লাবের উদযাপন, আপনারা ছাড়া একেবারেই অসম্পূর্ণ। তো আপনাদেরকে ওই যে হ্যাপি বার্থডে যখন আমরা লেডিস ক্লাবকে বলি তখন আপনাদেরকেও বলতে হয় একই সাথে, বিকজ উই আর আ টিম। সেই কথাগুলো নিয়ে আসবো অবশ্যই। আফরোজা আপুর কাছেও একটা কিছু জানতে হবে, কিন্তু একটা বিরতি থেকে এসে একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর, এবং আমাদের সাথে জুমের মাধ্যমে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন, ফোন কলের মাধ্যমে অনেকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন। এবং এই যে এতদিন আমাদের সাথে একসাথে থাকা, এই উদযাপনে আসলে ভীষণ খুশি খুশি লাগছে, যেহেতু সেই সময় আমাদের সাথে শুরু থেকে যেহেতু আফরোজা আপু আছেন। আমি একটু জানতে চাই যে এই যে নারীদের একত্রিত হওয়া এবং নারীরা নারীদের সাথে নিজেদের ভিউ শেয়ার করছে, এই বিষয়টার গুরুত্ব আসলে সৃজনশীলতায় কতটুকু কাজে লাগে বলে আপনার মনে হয়? শুনো, সবার প্রথম বলি, নারী হচ্ছে আমার একটা দুর্বল জায়গা। কারণ আমি শুরু থেকে, আমি বলবো আমি ছোটবেলা থেকে যখন কাজ শুরু করেছি তখন থেকেই আমার মাথায় ছিল যে আমি এই জায়গাটা নিয়েই কাজ করব। দেখো এখনো বাংলাদেশের তুমি যদি দেখো, ইটস অ্যান বিগ সেক্টর বাংলাদেশে, বিউটি সেক্টরটা। বাট আমি যখন শুরু করেছি তখন সবাই শুধু বিউটি আর্টিস্টরা নিজেদের ব্যবসা করবে, দেশে বিদেশে ঘুরবে এবং হচ্ছে তার কাজটা করবে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমার মনে হচ্ছে যে না, এটা ইনাফ না, এটা আমাকে শান্তি দেয় না। আমাকে এসে আমার ক্লায়েন্ট হ্যাপি হয়ে খুশি হয়ে আমাকে হাক করছে, এতটুকুতে আমি ভালো ফিল করছি না। আমার মনে হচ্ছে যে মানে আমাকে কিছু করতে হবে। সো আমি আসলে কিভাবে করব। তো সেই জায়গা থেকেই কিন্তু আমি ধরো এই যে নারী মহলে পুরো বাংলাদেশে পাড়া মহল্লা গ্রাম এমন কোনো জায়গা নেই যেখানে আমার ফুটস্টেপ পড়েনি। বাংলাদেশের প্রতিটা জায়গায় আমি গেছি এবং সবগুলো জায়গা ট্রাভেল করা ভীষণ কঠিন ছিল। এবং এই যুদ্ধটা করে আজকে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ যে আমি 12 থেকে 15,000 উদ্যোক্তা আমার মাধ্যমে তৈরি হয়েছে এবং সব ওয়েমেন। সো ইটস আ বিগ থিংস যে এটা আমি এখন আমি চিন্তা করলে আমার হাত পা কাঁপে। আচ্ছা, এটা আমি করে ফেলেছি, ও মাই গড, কিভাবে করলাম। হ্যাঁ, আমি এখন ভাবলে আমার ভয় লাগে যে আমি এটা কিভাবে করতে পেরেছি, বাট আলহামদুলিল্লাহ এটা আমি পেরেছি। তো আমার কাছে সবসময় মনে হয় মানে একাধিক নারী এক জায়গায়, যখনই 3 জন নারী একসাথে হয়ে যায় তখনই তুমি দেখবে মানে মানুষ আগে কি বলতো, মেয়েরা যেখানে আছে ওটা ম্যানেজ করার না বা ঝগড়া হবে, এরকম একটা ব্যাপার বলতো, ইটস ফান। বাট তুমি খেয়াল করো যে যেখানে একাধিক নারী থাকে তুমি অনেক নতুন জিনিস শিখতে পারো, এত কিছু শেখা যায় যে কে আসলে কোনটাকে পিক করবে সেটা তার উপরে। আমরা কিন্তু অনেক খারাপ জিনিসও দেখি, একটা খারাপ কনভারসেশনের মধ্যে থেকেও কিন্তু আমি পজিটিভটা পিক করতে পারি। এবং সেটা ডিপেন্ড করবে আমি মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে কোন সত্তাকে প্রায়োরিটি দিচ্ছি। যদি আমি আমার পজিটিভ সত্তাকে প্রায়োরিটি দেই, আমি ডেফিনেটলি, তুমি 10টা কথা বলছো, আমি তোমার ভেতর থেকে 5টা জিনিসকে পিক করব যে 5টা পজিটিভ। যদি আমি নেগেটিভ সত্তাকে প্রায়োরিটি দেওয়া টাইপ মানুষ হই তাহলে আমি কিন্তু নেগেটিভ 5টা বা 2টা বা 3টা আমি পিক করব। এইটাই আমাদের নেচার না? তো আমি সবসময় ফিল করি এই প্ল্যাটফর্ম, কেন আমি শুরুতে বললাম জাকিয়াকে রিয়েলি আই এম গ্ল্যাড টু হার অ্যান্ড থ্যাংক ইউ যে ও এত সুন্দর একটা, আমি জানি না কিভাবে মাথায় এসছে, এটা দেখার পর আমার মনে হচ্ছে ইয়েস, আমাকে তো উজ্জ্বলার জন্য এরকম একটা কিছু করতে হতো। মানে আমি কিন্তু আমার কিন্তু একটা বিশাল প্ল্যাটফর্ম আছে, এটা কেউ জানেই না যে একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু বাংলাদেশের সমস্ত বিউটি অ্যান্ড গ্রুমিং সেক্টরের উদ্যোক্তারা ওই প্ল্যাটফর্মে আছে, বাট আমি অ্যাক্টিভলি ওটা নিয়ে কাজ করি না। একটা গ্রুপ যেখানে তুমি সারাদিন দেখবা কত হাজার রকমের মেকআপের ছবি, হেয়ারস্টাইল, স্কিন কেয়ারের এগুলো আসছে, আমরা শুধু দেখি আর অ্যাপ্রিসিয়েট করি, দ্যাটস ইট। বাট আমি বলছিলাম সেদিন যে এরা এত সুন্দর করে এটা করছে, তো মানে আমরা এই আইডিয়াটাকে কাজে লাগাতে পারি। সো এই জায়গা থেকে বললাম যে এই যে এখানে সাপোজ আমি আজকে ফারজানা আপার কিন্তু কাছে থেকে, আমি আরেকদিনও সামনাসামনি আমরা শুনেছি কবিতা আবৃত্তি, আমরা আরেকটা প্ল্যাটফর্মে, একটা সোশ্যাল প্ল্যাটফর্মে থেকে শুনেছি। তো তারপরে আজকে সামনাসামনি যখন শুনছি মুগ্ধ হয়ে, আমি যখন ওনার গান শুনছি মুগ্ধ হয়ে, আমার যেমন গানটা খুব শখের একটা জায়গা ছিল, ধর আমি গানটা কিন্তু ছেড়ে দিয়েছি, আমি গানটা আগাতেই পারিনি বিকজ তখন আমার ফ্যামিলি ব্যারিয়ার্স ছিল, এই ছিল, এখন তো আমার নেই।
তো আমি আজকে এমন হতেই পারে যেখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমি কিন্তু হতে পারে যে আমার জীবনের শেষ দিনগুলোতে আমি হয়তো এই জায়গাতে ঢুকে যেতে পারি, আমি আমার নিজের ভালো লাগার জন্য এটা করতে পারি, নট লাইক পেশার জায়গা, আমি আমার জন্য বলছি। সো এই জায়গাগুলো সমৃদ্ধির জায়গা, আমি নতুন নতুন এরিনায় যেতে পারি। আমি একবার দেখেছি একটা তুমি জানবে একটা বড় এক্সিবিশন হয় বাংলাদেশে, এভরি ইয়ার মান্থস হয় এটা এফডিসিবি অ্যারেঞ্জমেন্ট করেন, ওটার একটা এক্সিবিশন হয় এবং ওখানে একটা বিশাল ফ্যাশন শো হয়, হয়, এটা একটা বিশাল ব্যাপার। ওটাতে সবসময় সামহাও আমি থাকি, আই এম ব্লেসড যে আমাকে ওরা রাখে, একটা দিনের পুরো মেকওভারের কাজটা আমি করি এবং ওদের সাথে আমি যুক্ত থাকি। সো এটা একটা মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। ওরা একবার এক্সিবিশনে বিদেশ থেকে এবং আমাদের দেশের কামার কুমার বিভিন্ন জায়গা থেকে এত সুন্দর সুন্দর কিছু আয়োজন করেছিল, যেখানে ওই যে যারা মাটি দিয়ে পুতুল বানায় না, এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমাদের মনে ছিল আচ্ছা ঠিক আছে, সারাদিন টায়ার্ড হয়ে গেছি, বিকেলে এসে আমি বসে না মাটি নিয়ে বসে বসে এরকম করতে করতে আমি দেখলাম আমি এত সুন্দর একটা মানে স্কাল্পচার তৈরি করলাম। আমি নিজে জানি না যে আমার ভেতরে এই গুণটা আছে, মানে আমি জানি না, কিন্তু এখন আমি একটা মানুষকে কিন্তু একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফরমেশন করছি, আমি ওটা জানি, ব্রাশের কাজ জানি, হ্যাঁ, অ্যান্ড কালার, আমি শেডের কাজ জানি, বাট আমি যে হাতে এটা বানাতে জানি আমি জানি না। বাট দেখো একটা প্রোগ্রাম বা একটা আয়োজনের মধ্যে থেকে আমি ওই জিনিসটা পিক করলে আমি দেখলাম ও মাই গড, ওটা করার পরে আই ফিল সো হ্যাপি যে ও মাই গড এটা আমার মধ্যে আছে, মানে ইউ এক্সপ্লোরড ইয়োরসেলফ। হ্যাঁ, এন্ড আমার তখন মনে হলো দারুণ, তো আমি তো তাহলে এটার উপরে একটা ট্রেনিং করতে চাই, আমি জানতে চাই, আমি এটাতে এক্সপ্লোর করতে চাই, ওটাতে আমার মনের শান্তি আসবে। তো আমার মনে হয় এখানে লেডিস ক্লাবের মাধ্যমে এখানে যারা বসেন তারা যে কথাগুলো বলেন, বা ওখানেও যারা বসেন তারা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলেন, আমি কিন্তু শুনি। সো এখান থেকেও যে একটা এক্সচেঞ্জ হয়, এটা দারুণ দারুণ একটা ব্যাপার একদমই। এবং আই গেট এনরিচড এভরি সিঙ্গেল ডে। না পুরো হঠাৎ হঠাৎ এমন কিছু কথা বলেন যে আমার মনে হয় যে এটা তো এই অ্যাঙ্গেলেও ভেবে দেখা যায়, তাই না? তো এটা আসলে বেশ একটা সুন্দর অ্যাচিভমেন্টের জায়গা। আমি একটু দেখি কারা কারা আছেন আমাদের সাথে। আমাদের সাথে জুমে আছেন মরিয়ম আপু, তারপরে আছেন আমাদের সাথে রুমি আপু, তারপরে আছেন নাহিদা নেলি, তারপরে রেবেকা আজম আপু আছেন, এদিকে তন্দ্রা আপু আছেন, এবং এদিকে লাল শাড়ি পরে যিনি আছেন ওনার না, উনি তন্দ্রা, তার উপরে যিনি আছেন জোহরা মারিয়াম লিসা, তিনি তো আমাদেরই লিসা। আমি তাকে ওই কোনায় পাঠিয়ে দেওয়ার কারণে নিজেদের লিসাকে চিনতে পারছি না, বেশ একটা চিন্তার বিষয় এটা। হাসিনা আপু আছেন, এবং সবার সাথে আড্ডা হবে, কিন্তু একটা গান শোনার আগে একটু আমাদের প্রেজেন্টার মানুষ, তাকে একটু প্রায়োরিটি দিতেই হচ্ছে, সে একটু লাইন কেটে সামনে আসুক। লিসা, আপনার কাছে এসে একটু শুনি যে এই যে আজকে সহস্রতম দিনে আমাদের ওয়ান অফ দ্য নিউ মেম্বার বাই দ্য ওয়ে, তো কেমন অনুভূতি হয় এবং কেমন লাগে লেডিস ক্লাবের এই সহস্র দিনের উদযাপনটা? প্রথমে যেটা আমি বলবো যে লেডিস ক্লাব, জাকিয়া আপু এবং আপনারা সবাই যারা আছেন, যারা ক্যামেরার পেছনে কাজ করেন, সবাইকে হচ্ছে থ্যাংক ইউ আমাকে এরকম একটা ক্লাবের মেম্বার হিসেবে সিলেক্ট করার জন্য। এটা কখনোই আসলে সেভাবে আমার বলা হয় নাই। আর তারপরে হচ্ছে এই সিলেক্ট করার কিছুদিনের মধ্যেই যখন দেখলাম যে সবাই এত দ্রুত আমাকে আপন করে নিয়েছে, আমার কাছে মনে হয়েছে যে ও মা, এটা তো আমার আরেকটা হারিয়ে যাওয়া পরিবার, যেটা আমি আবার নতুন করে ফিরে পেয়েছি। আর আজকে যখন শুনলাম যে সহস্র পর্ব, মনে হলো যে আমি যদি আজকে জুমে জয়েন না করি এটা আসলে ঠিক হবে না, কারণ আমি প্রতি শনিবার থাকি, অন্য দিনগুলোতে হয়তো সেভাবে আড্ডাটায় যুক্ত হওয়া হয় না। প্রতি শনিবার যখন থাকি তখন আসলে যেহেতু সঞ্চালনায় থাকি, অনেক কথা সেভাবে বলি না। আজকে এই দিনটাতে এসে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে পারছি, সবাইকে দেখতে পাচ্ছি। আর যারা এই মুহূর্তে জুমে আছেন, হাসিনা আপা আছেন, তারপরে নেলি আপা আছেন, প্রত্যেককেই কিন্তু আমি দেখি হচ্ছে এ পাশটা থেকে। তাদের সাথে যুক্ত হয়ে দেখার সুযোগ আমার সেভাবে হয় না। এবং আজকে লিসা ওপাশে কি গসিপ চলে যখন মাইক বন্ধ থাকে, আমরা যখন শুনতে পারি না, আজকে ইউ ক্যান স্পাই অ্যাবাউট দ্যাট, যে আজকে একদম গোপন খবর, হাড়ির খবর সব জেনে আমাদেরকে পরে তুমি বলতে পারবে। অবশ্যই, তো ভালোই লাগছে। আর শুভকামনা, আমি চাই সহস্র এই মানে এখানেই থেমে না যাক লেডিস ক্লাব, একটা মেয়েদের, আমাদের দেশে মেয়েদের কথা বলার একটা
জায়গা আছে, জায়গা তৈরি হয়েছে, এই জায়গাটা আরো সামনে এগিয়ে যাক, আরো অনেক অনেক বছর ধরে এই আড্ডা চলুক। যখন আমরা থাকবো না, হয়তো লেডিস ক্লাবের সঞ্চালক হিসেবে থাকবো না, তখন যেন এরকম জুমে আমরা যুক্ত হতে পারি। আমাদের যারা নতুন প্রজন্ম থাকবে বা আমাদের আগের প্রজন্মের সবাইকে আমরা এভাবে যুক্ত করতে পারি, এই কামনাই থাকবে। অনেক 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 ধন্যবাদ লিসা। এবং আমাদের নিজেদের মানুষ যখন এসেছে, সবাই আসলে নিজেদের মানুষ। আমার কাছে মনে হয় যে এখানে উপস্থাপক যারা আছেন তারাই যে শুধু লেডিস ক্লাবের তা নয়, বরং এই যে এপাশে জুমে যারা বসেন, টেলিভিশনের ওপারে যারা বসেন, প্রত্যেকে ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং তাদের সাথে উদযাপন চলবে। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। গুটি গুটি পায়ে শুরু করে দেখা যাচ্ছে আজকে সহস্র পর্বের উদযাপন, এবং সেই সময় এসে একটা গান শুনবো, তারপর আছে আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এসে আমরা মিশি আপুর কাছে এসে একটা গান শুনতে চাই। অনেকক্ষণ গান শুনিনি, শুধু আড্ডা দিচ্ছি, মাঝে মাঝে গানও শুনতে হয়। কি গান শুনবো এখন? একটি আধুনিক গান করবার চেষ্টা করি। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি, আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। কি চমৎকার, আমার খুব প্রিয় গান এটা। অসাধারণ অসাধারণ। সাডেনলি গান চুজ করে ফেলা এরকম সুন্দর, এটা খুবই হ্যাঁ, এবং আমি আজকে দেখছি যে আসলে আমাদের সিলেকশনটা কিন্তু একটু আলাদা। আমাদের স্বপ্নগুলো নিয়ে ভাবছি যে আসলে মানুষ কিন্তু স্বপ্নের সমান বড়, স্বপ্নের চেয়েও বড়। কারণ মানুষ যে স্বপ্নটা দেখে আসলে সে পর্যন্ত যে স্বপ্নটা সে পূরণ করতে পারবে অতটুকু স্বপ্ন সে দেখে, কিন্তু পারিপার্শ্বিক কারণে অনেক সময় স্বপ্ন পর্যন্ত অনেকেই পৌঁছায় না। স্বপ্নটা কিন্তু বিশাল একদম। এবং যখনই স্বপ্ন দেখতে হয় বিশাল, ছোট করে দেখতে হয় না নাকি? তো একটু বড় স্বপ্ন দেখলে অ্যাটলিস্ট কাছাকাছি যাওয়া যায়, এবং আসলে স্বপ্ন পর্যন্তই পৌঁছানো যায় যদি পারিপার্শ্বিক, আসলে আমরা তো নানান ভাবেই অনেক সময় আসলে পারিপার্শ্বিক চাপের মধ্যে বা স্বপ্ন পর্যন্ত পৌঁছাই না। অনেক সময় স্বপ্নটাও স্যাক্রিফাইস করি, আমার সামর্থ্য থাকার পরেও অনেক সময় স্যাক্রিফাইস করি কিন্তু আমরা। একদমই তাই। এবং সেই স্বপ্নটা যাতে ছেড়ে না যায়, এই জন্য দেখা যায় আমাদের দেশীয় জায়গা থেকে, আমাদের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী নারীরা এখনো মাঝে মাঝে নিজের স্বপ্নটা ছেড়ে দিচ্ছেন, এবং সেখান থেকেই যাতে ছেড়ে না দেন এবং নারীরা যাতে নিজের স্বপ্ন থেকে এগিয়ে যেতে পারেন, সেই একটা প্ল্যাটফর্ম তৈরি করা। নারীরা নারীদেরকে সাহস দেবেন যে দেখো আমি করতে পেরেছি, তুমিও পারবে, সেই জায়গাটা তৈরি করা। এবং সেরকমই একটা জায়গা লেডিস ক্লাব। এবং লেডিস ক্লাব কিন্তু একটা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল যে এখানে নারীদের আড্ডা হবে, নারীরা নিজেদের প্রতিভা দেখাতে পারবেন, নারীরা নিজেদের মন থেকে মন খুলে নিজেদের যত রকম কিছু ভাগাভাগি করে নিতে ইচ্ছে করে সব কিছু বলার একটা জায়গা তৈরি করবে। এবং সেটা
হবে কি হবে না সেই ভাবনা থেকেই 1, 2, 3 করে আজ কিন্তু 1000তম দিনে এসে পৌঁছেছে এবং প্রত্যেকটা মানুষ আমাদের মহিউদ্দিন টিপু ভাইয়া যিনি ভাবলেন লেডিস ক্লাবের কনসেপ্টটা, প্রযোজনায় জাকিয়া সুলতানা আপু আছেন এবং আমাদের সাথে আমাদের কিন্তু অনেক সিনিয়র কলিগরা আছেন যারা কিনা এই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন এবং আমাদের কলাকুশলী টিম, আমাদের প্রোডিউসার, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার যারা আমাদের পিসিআরে বসেন, যারা ডিওপি এবং সাউন্ডে আছেন, ডিজিটালে আছেন, প্রত্যেকে কিন্তু এই একটা স্বপ্নকে প্রতিনিয়ত আরও সত্যি করে তোলার জন্য দেখা যায় যে সাহায্য করেন। এই যে প্রতিদিন সেজে গুজে বসে আমাদের মেকআপ আর্টিস্ট যারা আছেন তারা ছাড়া কিন্তু একেবারেই মানে এই যে নারীত্বকে তারা আরেকটু ফুটিয়ে তোলেন, তো আমাদের মেকআপ আর্টিস্টরাও একেবারেই আমাদের সাথে ওতপ্রোতভাবে মিশে আছেন এবং এই লেডিস ক্লাবটাকে সত্যি করার চেষ্টা, স্বপ্নটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলে এবং সেটার জন্যই আপনাদের সবার জন্য আমাদের একটা তৈরি করা বিশেষ কিছু আছে, চলুন দেখে আসি সেটা। লেডিস ক্লাব শুরু হওয়ার কিছুদিন পরে আমার জয়েনিং, কিন্তু আমার মনে হয় যে লেডিস ক্লাব যেন আমারই জায়গা। নেক্সাস লেডিস ক্লাবের শুরু থেকেই আমি আছি নেক্সাস লেডিস ক্লাবের সাথে। সবাই সমস্ত কাজ আমরা গুছিয়ে 6টার সময় সবাই চ্যানেলে বসে যাই যে এখানে হচ্ছে গিয়ে মানে প্রাণ খুলে আড্ডা দেওয়া যাবে। নেক্সাস লেডিস ক্লাব প্রাণের এক অবিচ্ছেদ্য নাম হয়ে উঠেছে। বাঙালি নারী পৃথিবীর যে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, ইচ্ছে করলেই সন্ধ্যা 6টায় জুমের সেই দেখানো লিঙ্কে যুক্ত হয়ে যেতে পারে। মেয়েদের এরকম একটা সংগঠন, না সত্যি তোমরা ছেলেদেরও ঈর্ষার পাত্র হতে পারবে সেটা কিন্তু আমরা সব এবং তোমরা দেখিয়ে দিয়েছো যে কিভাবে সবাই মিলে একত্রে চলতে হয়। পূর্বপুরুষ, পূর্ব হ্যান, পূর্ব ত্যান, কিন্তু পূর্ব কিন্তু হয় না আমাদের নারীদের। আমরা সবসময় অপূর্ব। কোটি কোটি বছর ধরে কোটি কোটি পুরুষ মানুষরা নারীদের পিছনেই লাইন দিয়েছে, নারীরা কোনো পুরুষের পিছনে লাইন দিয়েছে এরকমটা আসলে জানা যায় না। আমাদের নারীদের জন্য এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আমরা দিন শেষে নিজের একটা কিছু সময় আমরা নেক্সাসের সাথে কাটাই। আমার খুবই ভালো লাগছে তোমার শোতে আমি আসতে পেরেছি। আই এম সো অনার্ড, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ডেইলি টপিক যেগুলো আমরা ফেস করি, বাট ইটস আ প্ল্যাটফর্ম যেখানে মহিলারা এসে নিজেদের মনের ভাষাটা প্রকাশ করতে পারে। রবীন্দ্রনাথ আমার প্রতিদিনের সাথী। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। লেডিস ক্লাবটা এখন একটা খুব প্রিয় বিষয় আমার। লাইট, ক্যামেরা, অ্যাকশন, আমি এটা বলে বোঝাতে পারবো না যে আমার কেমন লাগছে। প্রতিটা মুহূর্তকে আমি ভীষণ উদযাপন করি, উপলব্ধি করি। যেখানে যত সুন্দর জায়গা দেখবো সেখানে গিয়ে বাংলাদেশের পতাকা মেলে ধরবো। আমরা এই জেনারেশন সময় মেইনটেইন করি না। প্রেম জানে না, হর প্রেম জানে না, হর রসিক কালা মোর ঝুরিয়া থাকে মন, কতদিনে বন্ধুর সনে হব তোরে শোন বন্ধু। আমি ভালো করতেছি কিন্তু আমার কাজটাকে চেপে রাখা হচ্ছে। নেক্সাস টেলিভিশন নারী পুরুষের সমতায় বিশ্বাস করে, আস্থা রাখে। তাই নারীরা যাতে অকপটে তাদের আনন্দ, বেদনা, সাফল্য, ব্যর্থতার কথা বলতে পারেন, তারই একটি জায়গা আমরা করে দিয়েছি। গোটা বাংলাদেশের নারী এক পরিবার হয়ে উঠবেন, এটাই আমাদের প্রত্যাশা। মোস্ট অ্যাক্টিভ মেম্বার অফ নেক্সাস লেডিস ক্লাব, তাদেরকে আজকে আমরা সম্মানিত করতে যাচ্ছি। বাহ, চমৎকার চমৎকার। সবাইকে আমি অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। এই বিশাল পরিবারের জন্যই আসলে এই পরিশ্রমটা সার্থক হয়েছে। আমরা করব জয়, আমরা করব জয় একদিন, মনের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন।
তাই তো মানে এখনই মনে হয় যে এই তো সেদিন, এবং তারপরে এত কিছু যে হয়ে গেছে তাও তো এক অংশ দেখলাম। কত রকম হিস্ট্রি তৈরি হয়েছে মাঝে মাঝে এখানে, কত মানুষ নিজের উদ্যোগ শুরু করে একটা প্ল্যাটফর্ম পেয়ে এখান থেকে তারা বন্ধু বানিয়ে একটা জায়গা তৈরি করে ফেলেছেন, তারা এখন স্থাপন করে ফেলেছেন নিজের একটা আইডেন্টিটি। তো এটা আসলে বেশ একটা বড় পাওয়ার জায়গাও বটে, এবং দেখলে খুব ইমোশনাল লাগে। অনেকজন যুক্ত হয়ে আছেন, তাদের কাছে তো অবশ্যই একটু আসতে চাই। তার আগে আমার মনে হয় যে এক দুজনের কাছে শুনি। হাসিনা আপুর কাছেও শুনতে পারি, মরিয়ম আপুর কাছেও। হাসিনা আপু, আপনার কাছে আসি। আপনার কাছে জানতেই হবে, আপনি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেম্বার আমাদের, এবং শুরু থেকেই আপনি দেখা যাচ্ছে যে আমাদের সাথে সবাই জানে যে আপনি অবশ্যই এসে যুক্ত হবেন। এরকম অনেক বন্ধুরা আছেন যে তারা আসলেই তাদের একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়ে গেছে, যে হাসিনা আপু, মরিয়ম আপু, আমাদের ওবায়দা আপু, এরকম স্বপ্না আপু, অনেকজন আছেন। তো হাসিনা আপু, আপনার অনুভূতি কেমন সেটা একটু জেনে নেই। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক ধন্যবাদ। প্রথমে আমি অনেক অনেক কংগ্রেচুলেশন আজকে এই পর্বতে আজকে থাকতে পেরে, এবং আজকের যে পর্বে স্টুডিওতে আছে আপুদের কথা শুনে মুগ্ধ। কবিতাটা খুব ভালো লাগছে, আর আফরোজা আপু সেই নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার কিছু গল্প। আর সবচেয়ে বিশেষ ধন্যবাদ দিতে চাই জাকিয়া পাকে, যে বাংলাদেশের নারীদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যে পিছনের নারীদের অনেক গল্প ওরা মনে করে এই পর্বগুলাতে বসে, এক একদিন এক এক বিষয় থাকে, তাদের না পিছনে হারিয়ে যাওয়া অনেক গল্প ওরা এখানে বসে বলতে পারে, এবং অনেকে অনেক কাজের সন্ধান পায়, অনেকে অনেক বুদ্ধি খুঁজে পায়, অনেকে দেখা গেছে এখান থেকে কাজ শুরু করছে, অনেক কিছু। তো আমি এর জন্য নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ, এবং নেক্সাস লেডিস ক্লাবের প্রত্যেকটা সদস্যকে অনেক ধন্যবাদ। ক্যামেরার সামনে, পিছনে, জুম আড্ডার বন্ধুরা, এবং স্টুডিওতে যে কত গুণী নারীদের সাথে আমাদের সরাসরি কথা বলার সুযোগ হয়। তারপরে যারা হচ্ছে তোমরা উপস্থাপনা করতেছো, তোমাদের কথায় তো আমরা মুগ্ধ হয়ে বসে থাকি। তোমাদের হাসি মুখের এই মানে কি বলবো, অনেক ভালো লাগে তোমাদের সবাইকে। এবং এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে প্রথম থেকে আসি, যে তুমি বলছো এটা যে কি একটা মায়া তৈরি হয়ে গেছে না, এটা আরেকটা ভালোবাসার পরিবার। আপনারাও আমাদের অনেক মায়ার জায়গা আপু, অনেক অনেক ধন্যবাদ। এদিকে আমাদের সাথে অনেক লম্বা সময় ধরে গানের পাখি রুমি আপু আছেন আমাদেরকে মাঝে মাঝে, আমাদের স্টুডিওতে গানের কোনো বন্ধু না থাকলেও রুমি আপু আসলে জানি যে একটু গান শুনতে পারবো। রুমি আপুর কাছেও শুনবো, মরিয়ম আপুর কাছে, এবং বাকি সবার সাথে একটু একটু কথা বলার চেষ্টা থাকবেই। থাকুন সাথে, একটা বিরতির সময় হয়ে গেছে। আজকে কেন তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, এই ভাবনা থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। একেবারেই শেষ সময়ে চলে এসেছি। হাতে যখন কাটায় কাটায় সময়, সেই দিনটা মনে হয় যেন শেষই না হোক, এমন একটা অনুভূতি আসলে এখনই কাজ করছে। এর মধ্যে আপনারাও আছেন সাথে। আমরা যেহেতু শেষ থেকে আছি, শেষ বার্তাটাই আসলে আমাদের স্টুডিওর বন্ধুদের কাছ থেকে শুনে নেব। আপনাদের কাছেও এক লাইন করে শুভেচ্ছা বার্তা শুনবার একটা চেষ্টা থাকবে। আর আছে বিশেষ একটা পরিবেশনা, সেটাও তো আছে ফারজানা আপুর কাছেই। আজকে তার নিজস্ব একটা পরিবেশনা অবশ্যই শুনবো। তার আগে একদম শেষ দিকে এগোচ্ছি যেহেতু, 2 লাইন সেই কথা শুনে নেই। এখানে আসার পর যেটা সবচেয়ে বেশি শুনছি, যেটা আমি সবার শেষে বলার জন্য আসলে নিজের মনে মনে রেডি করে রেখেছিলাম, সেটা হচ্ছে জাকিয়ার কথা, যেটা সবাই বলছে। মানে আমি জানি না আজকে ওর কেমন ভালো লাগছে, কতটা ভালো লাগছে। মানে আমাকেও কিন্তু প্রথম ওই মানে কন্ট্যাক্ট করেছে, এবং সে আমাকে মানে খুঁজে পেয়ে কিভাবে আমি জানি না, একদম লেডিস ক্লাবের শুরুর দিকে তো এসেছি। তো আজকে এসে মনে হচ্ছে অনেক পরিণত। মানে শুরুর দিকে একরকম ছিল, যে কোনো কিছু ছোট্টবেলায় তো একরকম থাকে, তারপর সেটা যখন 1000 পর্বে চলে যায়, 100 পর্বে আসতে আসতেই সেটা অলরেডি ম্যাচিউরড হয়ে যায়। আর সেটা যখন 1000 পর্বে চলে যায়, সেটা আসলে কিন্তু অনেক মানে ভারী হয়ে যায় এবং অনেক পরিপক্ক হয়ে যায়। কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয় লেডিস ক্লাব কি আরও লক্ষ বছর চলবে কিনা, আমি বলবো না, লেডিস ক্লাব চলবে না। লেডিস বলতে আলাদা করে কোনো ক্লাব থাকবে না। হ্যাঁ, যেমন মেন্স ক্লাব নেই, তেমন লেডিস ক্লাব থাকবে না। এই যে লেডিরা, এই যে লেডিস ক্লাবকে, এই যে জাকিয়া এভাবে তার একটা নতুন কনসেপ্ট দিয়ে তোমরা মানে আপনারা সবাই মিলে করছেন, দিস ইজ ভেরি গুড ফর আওয়ার লেডিস, ফর আওয়ার গার্লস, এভরিওয়ান। বাট আমি চাই বাংলাদেশটা এভাবেই গুটি গুটি পায়ে এমন একটা জায়গায় যাক, যেদিন এই ধরনের কোনো অনুষ্ঠান আর থাকবে না, যেদিন আমরা বলবো না যে আমরা শুধু নারী, নো, আমরা মানুষ। এটাই হবে আমাদের পরিচয়। তো আমি অবশ্যই লেডিস ক্লাবের জন্য শুভকামনা আমার তো থাকবেই,
এবং এই যে একটা ইনিশিয়েটিভ, কোনো চ্যানেলে আমি দেখিনি এই ইনিশিয়েটিভটা। এটা একটা অসাধারণ ইনিশিয়েটিভ, এবং যার মাথা থেকে, যার ব্রেন থেকে এই চাইল্ডটা, এই বাচ্চাটা বেরিয়েছে, তাকে অবশ্যই অনেক অনেক শুভকামনা জানাতে হয়। এবং তার মধ্যেও নিশ্চয়ই এই স্বপ্নটুকু থাকবে যে একদিন আমাদের সব নারীরা আসলে অনেক কিছু করে আমাদেরকে দেখিয়ে দেবেন, এবং এখনও আমরা দেখতে পাচ্ছি। তো আমি কিছু অন্ধ বাচ্চার সাথে কথা বলছিলাম। অন্ধ বাচ্চা বলতে ধরো কিশোরী, এরকম একটা মেয়ের সাথে আমি কথা বলছি। তো মেয়েটা আমাকে বলছে, মানে ওখানে আমি গেস্ট হিসেবে গিয়েছিলাম এবং আমি ওদেরকে নিয়ে সাথে কিছু কাজও করি। তো মেয়েটাকে আমি জানতে চাইলাম যে আচ্ছা, তুমি সিজন চেঞ্জ কিভাবে বোঝো, ঋতু যে পরিবর্তন হয় কিভাবে বোঝো? তখন সে আমাকে বলেছিল গন্ধ দিয়ে। তোমরা তো সব কিছু দেখো, তো তোমরা গন্ধটাকে আর অনুভব করার চেষ্টা করো না। কিন্তু আমি অসুবিধা নেই। তখন সে বলছে যে কিন্তু আমরা যারা অন্ধ তারা গন্ধটাকে দিয়ে আবিষ্কার করি যে এবার এই গ্রীষ্ম এসছে, এবার বর্ষা এসছে, এবার বসন্ত এসছে। তো আমি খুব অবাক, আমার গায়ে কাঁটা দিয়ে এসেছিল। এবং মেয়েটা এই কথাটা আমাকে বলেছিল যে তোমাদের জন্য হয়তো আমার পৃথিবীটা অন্ধকার, কিন্তু আমার জন্য আমার পৃথিবীটা আলোকিত। তো আজকে আমি বলতে চাই যে নারীরা নিজেদেরকে আলোকিত ভাবেন না, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আগুনের ফুলকির মতন আছে, যেটা আমরা এইসব অনুষ্ঠানের মধ্য দিয়ে বার করে নিয়ে আসছি। এবং এই যে আমি বলেছিলাম প্রথম ব্রিদিং স্পেস, নারীদের কিন্তু ব্রিদিং স্পেসটা খুবই কম পুরো ওয়ার্ল্ডেই। কিন্তু আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের বাইরে এটা নেই, কিন্তু বাংলাদেশের বাইরেও কিন্তু এই জিনিসটা কাজ করে। ব্রিদিং স্পেসের অভাব, লেডিস ক্লাব সেই ব্রিদিং স্পেসের জায়গা, সেই জায়গা থেকে লেডিস ক্লাব থাকতে হবে। তাহলে আগে সবার কাছ থেকে একটু শেষ বার্তাগুলো শুনে নিই, যেহেতু সময়ের একেবারেই সংকটে চলে এসেছি। আমি একটু আসি আফরোজা আপুর সাথে, একদম শেষের দিকে যদি নারীদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমি বলতে চাই, নারী হচ্ছে যার সীমা নেই, অসীম একটি জায়গা ধারণ করে আছে, লালন করে আছে। নারী চাইলেই গুছিয়ে রাখতে পারে, নারী চাইলেই এলোমেলো করে দিতে পারে। নারী কেবল পারে শক্ত হাতে পুরো জায়গাটিকে ড্রাইভ করতে। সো সেই সব শক্তিশালী সব নারীদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, আর নিজের প্রতি যত্ন নেওয়ার জন্য আহ্বান থাকবে। নিজের প্রতি যত বেশি যত্নবান হবেন, নিজেকে যত বেশি ভালোবাসবেন, নিজেকে যত বেশি মি টাইম দিবেন, তত বেশি আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব, আপনার কাজ আপনার কাছ থেকে কোয়ালিটিফুল কাজ এবং সময় পাবে। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা আসি মিশি আপুর কাছে। আপু খুব চমৎকার করে বললেন। আসলে প্রত্যেকটি নারী, এক একজন নারী হচ্ছেন শক্তির আধার। এত শক্তি তার ভেতরে, কিন্তু অনেকে হয়তো আমরা উপলব্ধি করতে পারি না, বা উপলব্ধি করলেও সেটার মানে প্রকাশটা করবার জায়গা নেই, অথবা করা হয়ে ওঠে না। তো সবাই আসলে নিজের প্রতি যত্নশীল হওয়াটাই দরকার, এবং সবাই যদি নিজের প্রতি আত্মনির্ভরশীল হওয়া, স্পেশালি হচ্ছে কি বলে, আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তোলাটা, যে আমার ভেতরে যেটা আছে এটাকে আমি কিভাবে মানে প্রকাশটা। তো সবাই অনেকেই দমে থাকছে, তবে এই লেডিস ক্লাবের মাধ্যমে তারা আসলে অনেক অনেক বেশি উদ্দীপনা পাচ্ছে আমার মনে হয়। আমি নিজেও দেখেছি যে হ্যাঁ, তাই তো এই আপু এটা বলছেন, তাই তো এটা তো আমিও জানি, তাহলে তো আমিও এই কাজটা করতে পারি। যেমন উদ্যোক্তা তৈরি হচ্ছেন অনেক। তো লেডিস ক্লাবকে আসলে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই, আর লেডিস ক্লাবকে অনেক অনেক অভিনন্দন 1000 পর্বের। এবং আপনাদের তিনজনকে নিয়ে আসলে আমার আজকের সহস্র দিন উদযাপন আসলে আরো বিশেষ হয়ে গেল। আমাদের অনেক বন্ধুরা ছিলেন, আমি আজকে সবার সাথে কথা আসলে বলতেও পারিনি। আমি একটু মরিয়ম আপুর কাছে 1-2 লাইন শুনে আমরা শুভেচ্ছা বার্তায় ছোট করে শুনবো, তারপর ফারজানা আপুর পরিবেশনা দিয়ে আজকে শেষ করব। আমরা মরিয়ম আপুর কাছে 2 লাইন শুনি। শুভ সন্ধ্যা সবাইকে, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, হাজারো পর্বে লাখো লাখো শুভেচ্ছা। কবিতা তুমি নিবে? আমি আজকে যেহেতু ছোট সময় আছে আমি শুনবো আপনার কাছে, এটা আরেক দিনের জন্য জমা থাকলো। রুমি আপুকে বলেছি এসে কথা বলবো, রুমি আপুর কাছে ছোট্ট করে 1 লাইন শুনি। হ্যাঁ আপু, আজকে আমার মনে হচ্ছে লেডিস ক্লাবের যে তোমাদের যে কথাটা ছিল,
তো আজকে সেই কথাটা লেডিস ক্লাবের মনে হলো যে এটাই মোটো, যে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। এবং লেডিস ক্লাব তোমরা যে কত দূর এগিয়েছো তোমরা নিজেরাও জানতে পারছো না বুঝি। আমার এটাই মনে হচ্ছে আজকের দিনে যে আমরা সবাই উপকৃত, ভীষণ ভাবে থ্যাংক উপকৃত। ইউ। আমরা হলো তন্দ্রা আপু ছিলেন সাথে, আমাদের সাথে ছিলেন হলো রুমা আপু, নাহিদা নেলি আপু আছেন, ওবায়দা আপু আছেন, খুকু আপু আছেন, মমি আপু আছেন, স্বপ্না আপু আছেন। সবার সাথে কথা হয়নি, তবে অবশ্যই সামনের দিনে এই আড্ডাটা তোলা থাকলো অবশ্যই। শেষ করতে চাই, একদম শেষে চলে এসেছি, সবাইকে বিদায় জানিয়ে আপুর পরিবেশনায় আসবো। এই সহস্র দিন ধরে আমাদের কাছে থাকার জন্য, আমাদেরকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানি। আসলে ছোট করবার জায়গা নেই, যা কিছুই জানাই কম হবে। আরও সামনের দিনে ভালোবাসবেন, অনেক ভালোবাসা পাওনা আছে এটাই মনে করি। অনেক ভালোবাসার সাথে লেডিস ক্লাব আরও বড় হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। একটা কবিতা দিয়ে শেষ করছি। সেই যে বলেছিলাম একটা অন্ধ মেয়ের সাথে কথা বলে, সেই রাতেই আমি কবিতাটা লিখেছিলাম। আজকে যেটা পরিবেশন করতে যাচ্ছি, কবিতাটির নাম হচ্ছে আলোয় ভরা বিশ্ব। একটু ভালো করে খেয়াল করলে সবাই প্রত্যেকটা সিজন চেঞ্জ চারটা চারটা লাইনের মধ্য দিয়ে বুঝতে পারবেন। গলাটা একটু ডিস্টার্ব করছে, দেখেছো না? হঠাৎ দেখা যাবে কাশি শুরু হয়ে গেছে। যাই হোক, স্টার্ট করি। এবং শুরু করার আগে সবাইকে অনেক থ্যাঙ্কস, স্পেশালি জাকিয়াকে অনেক থ্যাঙ্কস, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর আ বিউটিফুল, কি বলবো এটাকে, মানে প্রেজেন্টেশনটা সবসময় সুন্দর হতে হয় এবং সবাইকে একইভাবে গেঁথে রাখা, ইটস ভেরি টাফ। ইউ ডিড দ্য জব ভেরি নাইসলি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস নেক্সাস টেলিভিশন। কবিতাটির নাম হচ্ছে আলোয় ভরা বিশ্ব। যাচ্ছি। কদম দিলে খোঁপায়, চাই না চাই না আনতে পারতে বেলি অথবা হাসনাহেনা। বাদল দিনে নেই তো বাদল, সুবাস কোথায় ফুলে। বৃষ্টি ভেজা কদম এনো, খোঁপায় রাখি তুলে। তোদের এত কিসের ঝগড়াঝাটি সাত সকালে এসে? ওমা গন্ধ কিসের, শিউলি নাকি আশ্বিন এসে গেছে? শালিকগুলো কদিন হলো জ্বালায় বড্ড বেশি। ধান পাকলো নাকি, সুবাস কেন, অঘ্রাণ এলো বুঝি? কুয়াশারও সুবাস আছে, অনুভবে পাই। আমি গন্ধ কিনি গন্ধ চিনি, যদি শিশির ঝরে গায়। পৌষ এসছে দ্বারে, আজকে তারে জানাই নিমন্ত্রণ। মধুর রৌদ্রচ্ছটা মাখবো গায়ে, জানিয়ে দিও ক্ষণ। একটা দুটো ছোট্ট কুঁড়ি দিচ্ছে নাকি উঁকি, মাটি হাসছে কেন, ঘ্রাণ আসছে কেন, ফাগুন এলো নাকি? উফ, উড়িয়ে দিল, কোথা প্রাণ হারালো। ঝোড়ো হাওয়া বইছে, আম কাঁঠালের গন্ধে বাতাস বসেকের কথা কইছে। দৃষ্টি নেই তো কি হয়েছে, আছে গভীর দুটি চোখ। আমার আঁধার কালো বারান্দাতেই লুকিয়ে সকল সুখ। আমি সুবাস কিনি সুবাস চিনি, সুবাস করি স্পর্শ। লোকে যতই বলুক আঁধার, আমার আলোয় ভরা বিশ্ব, আমার আলোয় ভরা বিশ্ব, আমার আলোয় ভরা বিশ্ব।